আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আহ, আজকে আমাদের আড্ডার বিষয়বস্তু হচ্ছে মূলত আমাদের প্রধান মেহমান হচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর স্যার। তিনি তার থিসিস পেপার লিখেছেন বাংলাদেশের রাজনীতিতে আলেম সমাজের ভূমিকা বিষয়ে। তো ওনার যে বইটা অথবা হচ্ছে যে থিসিসটা, সেটা আমি আজকে আবার পড়েছি, এর আগেও একবার পড়েছি। সেটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা থিসিস বাংলাদেশের প্রেক্ষাপটে এবং বাংলাদেশের রাজনীতিতে। তার এই লেখাটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে। তো সেই হিসেবে আমরা চাচ্ছিলাম যে হলো ওই বিষয়ের সাথে এবং এই বিষয়ে সম্পর্কিত আরো কয়েকটা বিষয়ে আমরা কথা বলতে স্যারকে আমরা ডেকেছি। তো আমাদের সাথে আজকে উপস্থিত হয়েছেন নাজমুল ভাই লন্ডন থেকে, এবং হচ্ছে সগির ভাই বাংলাদেশ থেকে। আমি এখন কথা বলার জন্য এবং প্রশ্ন করা এবং অন্যান্য কিছুর জন্য নাজমুল ভাইকে অনুরোধ করছি। তারপরে হচ্ছে আমি স্যারের কাছে আমার নির্দিষ্ট প্রশ্ন, নির্দিষ্ট বিষয়ে আলোচনা আছেই, কিন্তু আগে প্রথমত সগির ভাই নাজমুল ভাইকে কথা বলার জন্য অনুরোধ করছি। শুক্রিয়া জুবাই ভাই। সবাইকে অনেক শুক্রিয়া জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের অনেক ব্যস্ততার মধ্যেও সময় দেওয়ার জন্য, বিশেষ করে তারেক ভাইকে, উনি অনেক ব্যস্ততার মধ্যেও সময় দিয়েছেন আমাদেরকে। আমি আসলে যে বিষয়টা নিয়ে শুরু করতে চাই বা আমাদের আলোচনার যেটা জুবাইর ভাই কি আগে বলছিলাম, সেটা হচ্ছে আমরা দেখি ইনক্রিজিংলি আমাদের আলেম সমাজের রাজনীতিতে অংশগ্রহণের ভয়েস রেজ হচ্ছে। ইনক্রিজিং আগে ছিল, অবভিয়াসলি আলেম সমাজে সবসময় এটা ভয়েস ছিল। তো হেফাজত ইসলামের উত্থানের ভিতর দিয়ে বা পোস্ট হেফাজত আমরা যেটা দেখলাম, আমি দেখছি, আমি জানি না আমার এই পর্যবেক্ষণ সঠিক কিনা, সেটা হচ্ছে কৌমি ধারা কেন্দ্রিক অনেক আলেম ওলামারা রাজনীতিতে আরো বেশি সক্রিয় হচ্ছেন আর কি। বিভিন্ন দল, বাংলাদেশে ইসলামপন্থী দল তো আছেই, কৌমি ধারার রিপ্রেজেন্টেশনও আছে। আমার আগ্রহটা এটা না যে ওনারা কি রাজনীতি করেন, কেমন রাজনীতি করেন, বা কয়টা দল ওনাদের, এগুলো তো জেনারেলি আমি জানি বা আমরা জানি। তো তারেক ভাই এবং কমি, যেমন আমাদের সুধীর ভাই হচ্ছেন কমি মাদ্রাসা থেকে পড়াশোনা করা, এবং তিনি একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত আছেন আর কি। আমার আগ্রহের বিষয় হচ্ছে আলটিমেটলি আমাদের রাষ্ট্রে ইসলাম প্রশ্ন বা ধর্ম প্রশ্নটাকে আমরা কিভাবে দেখতে চাই। আলেম ওলামারা যে রাজনীতি করেন, এটার আলটিমেট গন্তব্যটা কি, তারা কি দেখতে চান, রাষ্ট্রে ওনারা ধর্মটাকে কোনভাবে হাজির করতে চান, বা ধর্মের রোলটা আলটিমেটলি রাষ্ট্রে কি, অ্যাকচুয়ালি ওনাদের এক্সপেকটেশন কি। আর মডার্ন স্টেটের পার্সপেক্টিভ থেকে আমি একজন রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে এই বোঝাপড়াটা কোন জায়গায় কতটুকু হবে, মীমাংসাটা কিভাবে হবে। এবং আমরা বিভিন্ন দেশের উদাহরণ আসবে আমাদের আলোচনায়। তুরস্কের উদাহরণ আছে, পাকিস্তান, সৌদি আরবিয়া, তারপরে ইরান। তা আমি সংক্ষেপে বলি, আপনার তো একটা বইও আছে আহ, ইরানের উপরেও, আপনি এক্সপার্ট একজন ইরানের সংবিধানের উপরে। ইরানে আলেম ওলামাদেরকে এমন ভাবে রাষ্ট্রে অ্যাকোমোডেট করতে পেরেছে, এমন ভাবে ওনারা সাংবিধানিক ভাবে রাষ্ট্রে সংযুক্ত হয়ে গেছেন, তাদেরকে আলাদা করে ইসলামী দল করতে হয় না, ওলামাদের আলাদা গ্রুপ দল আকারে এখন আর রাজনীতি করতে হয় না। এখন সুন্নি ওয়ার্ল্ডে, আমাদের মতো সুন্নি অধ্যুষিত দেশে, এই আলেম ওলামাদেরকে আমরা রাষ্ট্রীয়ভাবে অ্যাকোমোডেট করতে পারি কিনা, এটা পসিবল কিনা, আর এটার সাইড ইফেক্ট আছে কিনা, এটার সুবিধা অসুবিধা, বা ইভেন আলটিমেটলি আলেম ওলামাদের একটা ধারা তো এটাও আছে, তারা চায় না রাজনীতিতে সরাসরি আসতে। তারা মনে করে যদি আলেম ওলামা রাজনীতি আসে, তাহলে তারা রাষ্ট্র বা ক্ষমতা বা রাজনীতি দ্বারা করাপ্টেড হয়ে যাবেন। এই যে মাল্টিপল ভয়েস আছে আলেম ওলামাদের, কেউ সরাসরি আসতে চান, কেউ চান না, বা যদি আসেন, যারা আসছেন তারা রাজনীতিকে কিভাবে দেখতে চান, রাষ্ট্রকে কিভাবে দেখতে চান, তাদেরকে রাষ্ট্র কি কোনোভাবে এখন কি নেগলেক্ট করছে, তাদেরকে কি অ্যাকোমোডেট করা যায় যেভাবে ইরান বা অন্যান্য দেশে শাইখুল ইসলাম বা গ্র্যান্ড মুফতি পদ দিয়ে বিভিন্নভাবে আলেম ওলামাদেরকে রাষ্ট্রে সংযুক্ত করা হয়েছে। তো এটা ছিল ওভারঅল একটা ওভারভিউ আর কি। স্পেসিফিক কোয়েশ্চেনে যদি আমরা চলে আসি, সেটা হচ্ছে, আপনি তো যেহেতু এই বিষয়ে একজন এক্সপার্ট, আলেম ওলামাদের রোল নিয়ে কাজ করেছেন, বাংলাদেশের রাজনীতিতে আলেম ওলামাদের ভূমিকাকে আপনি সংক্ষেপে
কয়েক মিনিটে যদি একটু সামারাইজ করেন, দেন আমরা হয়তো স্পেসিফিক কোয়েশ্চেনে চলে যাব আর কি। ঐতিহাসিক জায়গা থেকে আলেম ওলামাদের রোলটা সংক্ষেপে যদি বলেন, দেন আমরা স্পেসিফিক প্রশ্নে চলে যাব আর কি ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে আমার জন্যই প্রশ্নটা না? জি জি জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। প্রথম কথা হলো যে আমার কাজটি ইনফ্লুয়েন্স অফ উলামা ইন পলিটিক্স বা রাজনীতিতে আলিমদের প্রভাব বিষয়ক। কারণ রাজনীতি বিজ্ঞানের পরিভাষায়, সামাজিক বিজ্ঞানের পরিভাষায় রোল এবং ইনফ্লুয়েন্সকে ভিন্নভাবে সংজ্ঞায়িত করা হয়। রোল বলতে বা পলিটিক্যাল রোল অফ উলামা বলতে বোঝায় আলেমদের রাজনীতি সংশ্লিষ্ট যে কোনো কার্যক্রম। সেটা একটা লিফলেট হতে পারে, একটা মিছিল হতে পারে, একটা বিবৃতি হতে পারে, রাজনৈতিক দল সহ যে কোনো পর্যায়ে যে কোনো কার্যক্রম, যে কাজের সাথে রাজনীতির সংস্রব আছে, সম্পর্ক আছে, সেটাই পলিটিক্যাল রোল অফ উলামা। এবং এ নিয়ে সম্ভবত সবচেয়ে বড় একাডেমিক কাজটা ডক্টর ইশতিয়াক হোসেন কুরেশি নামের একজন পণ্ডিত ছিলেন। তিনি করাচি ইউনিভার্সিটির ছিলেন, মন্ত্রিত্ব করেছেন, আমেরিকায় পড়িয়েছেন, উলামা ইন পলিটিক্স। তিনি আকবর টু 1947 সময়ে উপমহাদেশের আলেমদেরকে তাদের যে রোল ছিল রাজনীতিতে এবং রাষ্ট্রে সেটা দেখিয়েছেন। ইরানের একটা কাজ আছে 10 ডিকেডস অফ উলামা। এগুলো আসলে রোল অফ উলামা। আমরা যখন ইনফ্লুয়েন্স অফ উলামা বলি, তখন আমরা বোঝাতে চাই আলেমদের যেসব রাজনৈতিক কার্যক্রম রাষ্ট্রীয় নীতিকে কোনো না কোনো ভাবে বদলে দেয়, যদি বদলে দিতে পারে সেটাকে আমরা ইনফ্লুয়েন্স বলি। এক্ষেত্রে আমরা বাংলাদেশে আমি যখন এই কাজটা করছি 1972 থেকে 2001 সময় পর্যন্ত সময়টাকে ব্যাখ্যা করার চেষ্টা করছি, তখন দেখলাম যে আমি আমার এই সংজ্ঞা অনুযায়ী আমাদের একটি বিশাল নাম মাওলানা মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুরকে ইনফ্লুয়েন্সের তালিকায় দেখাতে পারি। কারণ তার সময়ে তিনি 78, 79, 80, 81 এই সময়ে তিনি যে রাজনীতি করেছেন একটা বিশাল ঢেউয়ের মতো বাংলাদেশের পুরো রাজনৈতিক ব্যবস্থায় একটি বড় ধরনের আওয়াজ উচ্চারণ অথবা দোলনা, আমরা আন্দোলন দোলন বলি, একটা নাড়া দেওয়া, সেটা তিনি খুব সফলভাবে করেছিলেন। কিন্তু সেই কার্যক্রম কোনোভাবে আমাদের রাজনৈতিক ব্যবস্থায় নীতি প্রণয়নে কোনো প্রভাব সৃষ্টি করতে পারেনি। এটা একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। আমি আমার কাজটাতে রাজনৈতিক প্রভাব হিসেবে 1972 থেকে 2001 সাল মানে শেখ মুজিব বা বঙ্গবন্ধুর সরকারের সময় থেকে শেখ হাসিনার প্রথম সরকার সময়টিকে কভার করেছে এবং সেখানে 16টি ইস্যু দেখিয়েছি, যেখানে আলেমদের কার্যক্রমের কারণে রাষ্ট্রীয় নীতি অথবা প্রধান রাজনৈতিক দলের নীতি বদলে গেছে। এটা হলো প্রাথমিক কথা। এখন দ্বিতীয় যে বিষয়টি নাজমুল বলতে চাইলেন, সেটা আসলে বড় জিনিস। খুব সংক্ষেপে বলাটা কঠিন যে আলেমগণ বাংলাদেশের রাজনীতিতে নিজেদেরকে কিভাবে উপস্থাপন করতে চান, রাষ্ট্রীয় কার্যক্রমে বা রাজনৈতিক ব্যবস্থায় নিজেদেরকে কিভাবে দেখতে চান, দেখাতে চান, এটার বিষয়ে আলাদা একটি কি বলা যেতে পারে থিসিস করার সুযোগ আছে, থিসিস প্রয়োজন করার সুযোগ আছে, বা আমরা যেটা স্কোপ বলি। কারণ ওরকম ভাবে ক্লাসিক্যাল কোন একাডেমিশিয়ান রিসার্চ করেননি। আমরা সাধারণ কথা তো অনেক বলি অথবা জনপ্রিয় কথা অনেক বলি, সেই জনপ্রিয় কথা আর গবেষকের পর্যবেক্ষণজাত কথা দুটা ভিন্ন হয় সবসময়। এবং এই জন্য আমরা দেখি যে রাজনীতির বিষয়ে কথা বলার জন্য বহু লোক আছেন। আমরা অনেক সময় যখন পলিটিক্যাল মেথোডোলজির দিক থেকে বলি, রিসার্চ মেথোডোলজির দিক থেকে সেগুলোকে খুব বেশি মূল্যবান কখনো বলি না, কিন্তু জনপ্রিয় কথা অনেকে বলতে পারেন। এখানে আমি একজন ভাইকে দেখতে পাচ্ছি, মুজাহিদ সগীর আহমদ চৌধুরী দেখতে পাচ্ছি, নামটা আছে, আমি স্বাগত জানাই। মুজাহিদ সগীর আহমদ চৌধুরীর সাথে আমি পরিচিত নই, আজকে পরিচিত হচ্ছি। তো তাহলে আপনি কি আমাকে সাহায্য করবেন যে কোন দিকে আমার
কথা বলা উচিত আচ্ছা, নির্দিষ্টভাবে। জি। ঠিক আছে। আপনার ইন্ট্রোডাকশনটা ভালোই হলো। সেটা হচ্ছে রোল এবং ইয়াকে ডিফারেনশিয়েট করা। ঠিক আছে। আমরা তো তারেক ভাইকে বলছি, এই obviously এটা আড্ডার মতো করছি তো। আমরা যে কাউকে যে কখন ভাবে আমরা আমাদের মতামতই দিচ্ছি। আপনি obviously আমি ইতিহাসের ছাত্র, হ্যাঁ? সেই হিসেবে আমার সব কথা তো ইতিহাস না। আমি তো ওপিনিয়ন দেই, আমরা পর্যবেক্ষণ দেই। সব কথা তো আর আমার একাডেমিকলি ভ্যালিডেট হয়ে আসে না। হ্যাঁ? আমরা আজকের আলোচনাটা এভাবেই করতে চাই। আপনি একটা সাবজেক্টের এক্সপার্ট obviously। এর সাইড বা সেকেন্ডারি প্রশ্নটা যে বিষয়টা আমরা আজকে কথা বলতে চাই, সেটা কবির ভাই কি কথা একটু বলবেন যে আল্টিমেটলি আলেম ওলামারা তাদের রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে আল্টিমেটলি কি দেখতে চান রাষ্ট্র বা রাজনীতিতে? আপনি আমাদের কথা শুনছেন বা আপনি কি একটু বলবেন কিছু? যে আমাকে বলছিলেন জি, জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আসলে আমি অসুস্থ, কথা বলতে খুব কষ্ট হচ্ছে। তো আসলে মানে ওলামায়ে কেরামের রাজনীতি আসলে উপমহাদেশে শুরু হয় ব্রিটিশ আমল থেকে। যখন সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ বালাকোটের ময়দানে একটা জিহাদ আন্দোলন শুরু করেছিলেন। তো এরপরে আনুষ্ঠানিকভাবে যে আধুনিক রাজনীতি, সেটাতে তারা প্রবেশ করেন 1919 খ্রিস্টাব্দে জমিয়ত উলামায়ে হিন্দ প্রতিষ্ঠার মাধ্যমে। তো এখানে আজকে যারা আমরা বাংলাদেশে, পাকিস্তানে ইসলামী দলগুলো আছে, এই দলগুলো এবং তৎকালীন যে রাজনীতি উলামায়ে কেরাম, তার মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। উলামায়ে দেওবন্দ বা উলামায়ে কেরাম যারা তখন রাজনীতি করেছেন, তাদের যে উদ্দেশ্যটা ছিল সেটা হচ্ছে যে বা ব্রিটিশ ভারত থেকে ভারতকে দেশকে স্বাধীন করা, অর্থাৎ মূলত দেশকে স্বাধীন করা। এবং এটাই ছিল মুসলমানদের উলামায়ে কেরামের মৌলিক উদ্দেশ্য, মৌলিক লক্ষ্য। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা, আজকে যেটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা বলা হয়, সেই ধরনের কোনো উদ্দেশ্য উলামায়ে কেরামের রাজনীতির মধ্যে ছিল না। যেমন মুজাহিদ আন্দোলন যেটা বলা হয় বালা, সেখানে রাষ্ট্র গঠিত হওয়ার পরে বা রাষ্ট্র গঠনের পর তারা সরে বিচার ব্যবস্থা চালু করেছেন, কিন্তু তাদেরও মূল উদ্দেশ্য ছিল রাষ্ট্রকে স্বাধীন করা। আর কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বা পাকিস্তান হওয়ার পরে ইসলাম পার্টি বা জামাত ইসলাম, ওরা যেটি চেয়েছে সেটা হচ্ছে শরিয়া রাষ্ট্র। তৎকালে জমিয়তুল উলামায়ে ইসলাম বা জমিয়তুল ইসলামের কিন্তু শরিয়া রাষ্ট্র কায়েমের, জমিয়তুল উলামায়ে হিন্দ শরিয়া রাষ্ট্র কায়েমের কোনো লক্ষ্য উদ্দেশ্য ছিল না। তো উলামায়ে কেরামের যে রাষ্ট্র চিন্তা, সেটা মূলত একটা মুসলিম জাতি হিসাবে মুসলমানদেরকে শক্তিশালী করা। এখানে একটা জিনিস রেনেসাঁ যেটা বলা হয় বা পুনর্জাগরণ যেটা বলা হয়, যদি মুসলমানদের রাজনৈতিক পুনর্জাগরণের কথা বলি, তাহলে পুনর্জাগরণ বলতে এখানে হবে মুসলমানরা একটি স্বাধীন, শক্তিশালী, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, বিজ্ঞান প্রযুক্তিতে অগ্রগামী এবং সামরিক শক্তিতে পাওয়ারফুল জাতি হিসেবে গঠিত হবে। এটাই হচ্ছে যে মুসলমানদের রাজনৈতিক পুনর্জাগরণ। এখানে পরবর্তী যেটা হয়েছে জামাত ইসলামের প্রতিষ্ঠার মাধ্যমে, 1941 সালে জামাত ইসলামের প্রতিষ্ঠার মাধ্যমে তারা কি করেছেন, ধর্মীয় পুনর্জাগরণ বা ধর্মীয় পুনর্জাগরণ এবং রাজনৈতিক পুনর্জাগরণকে একীভূত করেছে। ফলে তারা কি করেছে, পাকিস্তান স্বাধীন হওয়ার সময় পাকিস্তান আন্দোলন এবং ব্রিটিশ বিরোধিতা করে যে অখণ্ড ভারত, দুটারই তারা বিরোধিতা করেছে। কারণ তারা কেন বিরোধিতা করেছেন? বিরোধিতা এই জন্য করেছেন যে যেহেতু স্বাধীন ভারত, অখণ্ড ভারত,
এটার মধ্যেও কিন্তু কোনো ইসলামী এজেন্ডা নেই, শুধু স্বাধীন হয়। আর পাকিস্তান, সেটাও তাদের ম্যানিফেস্টোর মধ্যে এই কথা ছিল না যে এটা একটা পূর্ণাঙ্গ ইসলামী হবে। ওরা চেয়েছেন, জামাত ইসলামী চেয়েছে যে মানে না, সারা ভারতের মধ্যে একটা পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র হবে, এবং শরিয়া রাষ্ট্র। তো এখানে ওলামায়ে কেরাম, ওলামায়ে দেওবন্দ এবং জামাত ইসলামী চেতনার পার্থক্য। এই পার্থক্য হচ্ছে যে তারা চেয়েছেন মুসলমানদের একটা শক্তিশালী জাতি, এবং মুসলমানরা অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সামরিকভাবে মুসলিমরা শক্তিশালী, এখানে শরিয়া থাক বা না। এখন এখন শরিয়া থাকা, মুসলমানদের মধ্যে ইমান আমলের সমৃদ্ধ হওয়া, এটা অন্য বিষয়, এবং সেটার জন্য দাওয়াতি কাজ চালাবে। এটা হচ্ছে যে ওলামায়ে দেওবন্দের চিন্তাধারা ছিল। পরবর্তীতে ভারত উপমহাদেশে যে পাকিস্তান স্বাধীন হওয়ার পর যে ইসলামী দলগুলো, তারাও কিন্তু পর্যায়ক্রমে জামাত ইসলামের চিন্তাধারা দ্বারা প্রভাবিত হয়েছে, এই আর কি। আমি একটু বলতে চাচ্ছিলাম, যদি আমাকে একটু সময় দিতেন। প্লিজ সেটা হচ্ছে এখানে দুইটা ব্যাপার। মুসলিম অধ্যুষিত এলাকা অথবা যেই অঞ্চলে, যেই দেশে মুসলিমদের সংখ্যা বেশি, সেই মুসলিম দেশে মুসলিমরা তাদের কোরআন হাদিসকে বাস্তবায়ন করা, কোরআন হাদিসকে চর্চা করা, কোরআন হাদিসের মাহফিল করা, কোরআন হাদিস বিষয়ে কোরআন হাদিসের যে আইনের যে মূলনীতি আছে সেগুলোকে প্রয়োগ করা, সেগুলো তারা চাইবেন, এটা খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে স্যারের কাছে এবং সগির ভাইয়ের কাছে। আগে স্যার যদি বলেন একটু, যে যেই পদ্ধতিতে চাওয়া হয় সেই পদ্ধতির ইতিহাসটা সেটা কেমন। যেমন স্যারের বইতে আমি দেখেছি যে, অথবা স্যারও আজকের কথা বলেছেন, যে আলেম সমাজের একটা প্রভাব, কিন্তু আলেম সমাজের মধ্য দিয়ে সরকারের কিছু পরিবর্তন হয়েছে বাংলাদেশে, এটার উদাহরণও রয়েছে। যে আলেম সমাজের আন্দোলনের ফলে বাংলাদেশের নিয়ম নীতি, বাংলাদেশের রাজনীতির বেশ কিছু পরিবর্তন হয়েছে। তো আমরা যদি তুরস্কে দেখি অথবা ইরানে দেখি, সেখানে সরকারি দলের বাইরে এসে শুধু আলেমদের একটা রাজনৈতিক দল, এবং সেটা সরকারি দলেরকে অপোজিট মনে করে, অথবা হচ্ছে প্রধান বিরোধী দলকে অপোজিট মনে করে, শুধু আলেমদের দ্বারা তৈরি, শুধু আলেমদের কাঠামো দ্বারা তৈরি একটা দল যারা ক্ষমতায় যেতে চায়, সে দলের মধ্যে অন্যদের, মানে আলেমরা ছাড়া সেখানে অন্যদের স্থান খুব কম। এরকম এই পদ্ধতিটা ইতিহাসের অন্যান্য দেশে, পৃথিবীর অন্যান্য দেশে অথবা হচ্ছে বাংলাদেশে এই পদ্ধতিটা কতটা সফল, কতটা ব্যর্থ, অথবা এই পদ্ধতিটা, মানে আইন চাইবে মুসলিমরা, আলেমরাও আইন চাইবে, সে ব্যাপারে কারো কোনো দ্বন্দ্ব নেই, কিন্তু এই চাওয়ার পদ্ধতিটা যেটা বাংলাদেশে চর্চা হয়ে আসছে, সেটা অন্যান্য দেশের তুলনায়, ইরানের তুলনায় অথবা হচ্ছে বিশ্বের অন্যান্য দেশের তুলনায়, সেটা বাংলাদেশের কোনো পার্থক্য আছে কিনা, এটা আমার একটা প্রশ্ন থাকবে স্যারের কাছে এবং সগির ভাইয়ের কাছে। আর নাজুল ভাইও এই বিষয়ে একটু বলতে পারেন। তারেক ভাই, প্রশ্নটা ক্লিয়ার? হ্যাঁ, কিছু তো বটেই, কিছু বটে, এবং সেক্ষেত্রে হয়তো আমি একটু যেভাবে বলতে পারি যে প্লিজ বলুন। বাংলাদেশে যেই আলেমদের নেতৃত্বে আলাদা দল আছে, এটা আমি অবশ্য ইরানের বিষয়ে যেটা আমি দেখেছি, সেখানে তারা আলাদাভাবে দল বানাবার প্রয়োজনটা খুব ফিল করেননি। টার্কির অবস্থাটা ওভাবে আমার জানা নেই। ইরানের যে তথ্য উপাত্ত আমার কাছে আছে, আমি পেয়েছি, সেগুলো প্রকাশিত গ্রন্থ বা পত্র-পত্রিকার সূত্রে পাওয়া। আর আমাদের এই উপমহাদেশে, বাংলাদেশে আমরা যেটা দেখছি, আলেমরা অন্তত বাংলাদেশ প্রেক্ষাপটে, বাংলাদেশের পর্যায়ে যদি আমি বলি, অবশ্য সেটা আমার একটা অধ্যায়, আমার পিএইচডি থিসিসের একটি অধ্যায় বলেছে আলিম নেতৃত্বের দল। সেটা ইনফ্যাক্ট বেশ কয়েকজন পুরনো রাষ্ট্রচিন্তাবিদ বা রাষ্ট্রবিজ্ঞানী বাংলাদেশে যারা ছিলেন, সেকুলার পিপল, তারা বললেন যে এই কাজটি এর আগে কেউ করেনি। আলিম নেতৃত্বের দল, মানে যেই দলের কেন্দ্রীয় নেতৃত্বে 50% বেশি আলেম আছেন, সেই রকম দলকে আমরা আলেম নেতৃত্বের দল বলি। সেই সংজ্ঞাটি আমরা
খোঁজার চেষ্টা করেছি এবং সেখানে দেখা গেল যে নিজাম ইসলাম পার্টি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এবং খেলাফত মজলিস, ঐক্যবদ্ধ খেলাফত মজলিস, এই তিনটা দলকে আমরা আলিম নেতৃত্বের দল হিসেবে চিহ্নিত করেছি। আমাকে কেউ কেউ বলেন যে তাহলে জমিয়ত উলামায়ে ইসলামকে কেন আপনি বিবেচনায় নেন? এটা আসলে আমাকে যারা চেনেন আলিমদের মধ্যে অনেকেই প্রশ্ন করেছেন। এটা তখন আমি ওরকম নির্দিষ্টভাবে কাউকে বলতে চাইনি, এই জন্য যে যখন একটি দলের নাম জমিয়তে উলামায়ে ইসলাম হয় তখন সেখানে আলেমদের বাইরে অন্য কেউ থাকবেন, এটা তো অস্বাভাবিক কাজ। সুতরাং পুরো দলটাই শতভাগ ব্যক্তি বা সদস্যই আলেম হবেন। সুতরাং তাদেরকে নিয়ে স্টাডি করাটা প্রয়োজনীয় কিছু নয়, বরং যেসব দলের নামের মধ্যে পুরো আলেমদের অংশগ্রহণের দল এই কথা বলা নেই, সেরকম দলকে আমরা বিবেচনায় আনব। এবং সেখানে দেখা গেল ইসলামের নামে দল জামাত ইসলামী, সেই দলটির আমি বোধহয় 27 থেকে 29% রাজনৈতিক নেতাকে আলেম হিসেবে পেয়েছে। সুতরাং ওই দলটিকে আমরা আলেম নেতৃত্বের দল বলতে পারি। তো ওরকম একটি স্টাডি আমার কাজটাতেই হয়েছে এবং এই সূত্রে বোধহয় আমি একটু শোনাতে পারি, কারণ অনেকেই দেখলাম যে এখন পর্যন্ত আমার বইটির বয়স তো 13 বছর হয়ে গেল, খাঁটি অর্থে আমি ওরকম রিভিউ দেখতে পাইনি। যে আগ্রহী যে গবেষক নতুন পণ্ডিত আমি জুনিয়রদের মধ্যে দেখতে পাচ্ছি, প্রায় কেউই আমার বইটির উপরে আলোচনা করেননি। এটা কেন হলো সেটা বোঝা একটু কঠিন। আমি বোধহয় দু একটা ইঙ্গিত এখানে বলতে পারি এইভাবে যে এই আলেম নেতৃত্বের দল বিষয়ে এটাই প্রথম স্টাডি পলিটিক্যাল সায়েন্সের যে কোনো জায়গায়, এটা প্রথম হয়েছে এবং সেটা বাংলাদেশের প্রেক্ষাপটে। এটা হলো এক। আর আলেমদের রাজনৈতিক প্রভাব বিষয়ক এটা প্রথম গবেষণা। আমাদের বিশ্বে 58টি মুসলিম সংখ্যাগুরু রাষ্ট্র আছে, এগুলোতে আমরা আলেমদের নানা পর্যায়ের অংশগ্রহণ দেখি, কিন্তু ওই দেশ অথবা এই দেশগুলোর বাইরে কোথাও আলেমদের রাজনৈতিক প্রভাব বিষয়ক কোনো গবেষণা হয়নি। এবং প্রফেসর তালুকদার মনিরুজ্জামানের মতো ব্যক্তিত্ব, যিনি আমার সুপারভাইজার ছিলেন, তিনি আমার পিএইচডি অ্যাপ্লিকেশনের ডকুমেন্টটিতে উনি লিখেছিলেন ভার্চুয়াল ভার্জিন গ্রাউন্ড, মানে যে বিষয়ে এর আগে দুনিয়াতে আর কোনো গবেষণা হয়নি। তো ওইরকম ভার্জিন গ্রাউন্ড খুঁজে পেয়ে সেখানে পিএইচডির কাজ করা খুবই রেয়ার কাজ। মাশাআল্লাহ সেটা আমার এই কাজটি হয়েছে। এটা হলো প্রথম দিকের কথা। দ্বিতীয় কথা হলো এই কাজটিতে আমি প্রথমে দেখাবার চেষ্টা করেছি মুক্তিযুদ্ধকালে আলেমদের কি অবস্থান ছিল। কারণ আমরা যখন বাংলাদেশ বলি তখন আমরা 1972 থেকে শুরু করি। তো 72-এর আগে যে বাংলাদেশ, তার মানে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ, আমরা থিওরিটিক্যালি এবং বাস্তবেও স্বীকার করি যে বাংলাদেশ মানে হচ্ছে 1971-এর 26 মার্চ, মানে 25 মার্চের মধ্যরাত থেকে আমরা যেহেতু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছি, আমরা তত্ত্বগতভাবে এবং বাস্তবে সেটা মানতে চাই যে তখন থেকে এই ভূখণ্ডটি বাংলাদেশ। তো এই 26 মার্চ থেকে 16 ডিসেম্বর তো বটেই, আমরা সংবিধান পেলাম তার পরের বছর 1972-এ, এবং আমাদের যাকে জাতীয় জনক বলছি, বাংলাদেশের স্থপতি বলছি, তিনি 1972 সালের 10 জানুয়ারি এই রাষ্ট্রের ভূমিতে ফিরে আসলেন। এই সব মিলিয়ে 1972 থেকে আমরা অফিসিয়ালি আলোচনা শুরু করি, কিন্তু এর আগের যে প্রায় এক বছর 9 থেকে 10 মাস, এই সময়টিতে আলেমদের অবস্থান কি ছিল, অথবা নির্দিষ্টভাবে মুক্তিযুদ্ধকালে আলেমদের কি অবস্থান ছিল, সেটা আমি ওই একটি চ্যাপ্টারে ব্যাখ্যা করেছি, যেখানে 2-3টি খুব গুরুতর তথ্য আমি উপস্থাপন করার চেষ্টা করেছি, দাবি করেছি, এটাকে ক্লেম বলা যেতে পারে, যে ক্লেমটি এর আগে কেউ করে। আমি প্রথম ব্যক্তি, এবং এটা বলা উচিত যে আমি যখন এই থিসিসটি লিখি এটার সময়কাল হচ্ছে 2000, 2001, 2002 এবং 3, এই 3-4 বছর আমি এই কাজটি করেছি। তো আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে 1910, 11, 12, 13, 14 এই সময়টিতে খুবই উত্তাল একটা সময় দেখলাম, যেখানে বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচার হচ্ছে, এখনো সেটা আছে, কিন্তু ওইটা একটা উত্তাল সময় ছিল। সেই সময়টিতে এই বিষয় মুক্তিযুদ্ধকালীন সময়ে আলেম এবং ইসলাম বিষয়ক অবস্থা বা ওই বিষয়ক তথ্য এবং তথ্য উপাত্ত এগুলো অনেক মানুষের নজরে আসছে, এবং সাংবাদিক হোক, গবেষক হোক, তারা এগুলো সামনে এনেছে। কিন্তু আমি আমার কাজ যখন করি সেই সময় কিন্তু এই বিষয়ে সচেতনতা খুবই কম ছিল। আমি প্রথম অনেকগুলো তথ্য আনলাম, তার খুব গুরুতর যে ক্লেমটি আমি করলাম যে
মুক্তিযুদ্ধে কত পার্সেন্ট আলেম অংশীদার ছিলেন? এটা খুব গুরুতর প্রশ্ন, কারণ আমাদের এই হুমায়ুন আহমেদ বলি আর যাকে বলি, যত আমাদের নাট্যকার, ঔপন্যাসিক, চলচ্চিত্রকার, সেখানে সব জায়গাতে খুবই মন্দ একটি ধারণা তৈরি করা হয়েছে, এবং শুধু মন্দ নয়, সেটি খুবই অসত্য একটি ধারণা দেওয়া হয়েছে যে শস্ত্রমণ্ডিত আলেম ব্যক্তিরাই মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন, তারা সবাই এরকম একটি, মানে শতভাগ আলেম মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিলেন। আমি আমার থিসিসে দাবি করলাম যে মুক্তিযুদ্ধের, বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের কার্যক্রম, এটার সাথে মোট আলেমদের মাত্র 3 ভাগ আলেম অংশীদার ছিলেন। 97 ভাগের বিষয়ে আমি বললাম যে আমাদের মোটামুটি 90% আলেম ওই সময়টিতে, মুক্তিযুদ্ধ কাল অথবা তার ঠিক আগের সময়টিতে, তারা রাজনীতি থেকে দূরে ছিলেন। আমি সেটাকে বলেছি নন পলিটিক্যাল উলামা বা অরাজনৈতিক আলেম। 90 ভাগ আলেমের রাজনীতি বিষয়ক কোনো ভূমিকা 1971 সাল পর্যন্ত আদৌ ছিল না, সুতরাং তারা কখনো এই নিয়ে মাথা ঘামাননি, যেটা ওই ভাইও বলছিলেন। তো এটা হলো একটি দিক। মুক্তিযুদ্ধ কাল পর্যন্ত আমরা যদি বলি যে 25 মার্চ পর্যন্ত সময়টিতে 90 ভাগ আলেম ছিলেন অরাজনৈতিক উলামা, বাকি মোটামুটি 10% আলেম কম বেশি রাজনীতি সচেতন এবং সক্রিয় ছিলেন। এরপরে 25 মার্চ রাতে যখন যে ক্র্যাকডাউনটি হলো, পাকিস্তানি আর্মি যে সাধারণ নির্বিচারে গণহত্যা শুরু করলো, ওইরকম একটি অবস্থায় এসে বাকি ওই 10% সচেতন, রাজনীতি সচেতন আলেমের আরো 7%, মোট 100%-এর আরো 7% আলেম, তারা নিজেদেরকে মুক্তিযুদ্ধ বিষয়ক যে রাজনীতি অথবা যুদ্ধ বিষয়ক রাজনীতি অথবা সাধারণভাবে রাজনৈতিক কার্যক্রম থেকে নিজেদেরকে সরিয়ে নেয়। তাহলে 90 এবং আরো 97% আলেম মুক্তিযুদ্ধ বিষয়ে কোন রকম ভূমিকা পালন করেননি, কোন ধরনের অংশগ্রহণ করেননি, কোন ধরনের কার্যক্রম বা কথাবার্তায় অংশীদার হন। অবশিষ্ট থাকলে আরো 3% আলেম, মোট আলেমের 3%। আমি এখানে সুনির্দিষ্টভাবে দাবি করার চেষ্টা করলাম 1.5%-এর কিছু বেশি আলেম। আমি বললাম ওই 3%-এর 60 থেকে 80% আলেম মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন অথবা ঐক্যবদ্ধ পাকিস্তানের পক্ষে ছিলেন। ওই 3%-এর অর্ধেকের বেশি। আর 3%-এর অর্ধেকের কিছু কম, আমি সেটাকে বললাম 20 থেকে 40% আলেম। মোট ওই 3%-এর 20 থেকে 40% আলেম, অথবা 1.2 থেকে 1.4%, মোট আলেমের 1.2 থেকে 1.4% আলেম মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন। এবং এই আলেম কারা ছিলেন? তারা মূলত জমিয়তে উলামায়ে হিন্দের অনুসারী, বা আমরা যেটার মূল ভারতীয় প্রেক্ষাপটে যে দেওবন্দ ধারার আলেম বলছি, যারা জমিয়তে উলামায়ে ইসলামের অংশীদার হননি পাকিস্তান আমলে, বা পাকিস্তানের একটু আগে 45 সালে জমিয়তে উলামায়ে ইসলাম তৈরি হলো, 41 সালে জামাত ইসলামী হিন্দ তৈরি হলো, 45 সালে জমিয়তে উলামায়ে ইসলাম হলো, তার কিন্তু মূল অংশটা থেকে গেল জমিয়তে উলামায়ে হিন্দ হিসেবে, যাদেরকে আমরা বলছি কি যেন বড় মাদ্রাসা, কি মাদ্রাসা বলছি ওটাকে, ভারতের বড় মাদ্রাসাটি দেওবন্দ ধারার মূল আলেম। তারা কিন্তু ইন্ডিয়া বা ঐক্যবদ্ধ বাংলাদেশ, ইন্ডিয়ার যে বা কংগ্রেসের যে অবস্থান, সেটাকে তারা সমর্থন করতেন। এই আলেমরা বাংলাদেশে যারা ছিলেন, তাদের 1.2 থেকে 1.4% আলেম মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন। আমি যখন এই দাবিটি করছি 2001-2-3 সালে, আমি থিসিস লিখছি, এবং এক পর্যায়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার থিসিসকে ডিফেন্ড করলাম একটা সেমিনারে। এই সেমিনারে আমার প্রফেসর তালুকদার মনিরুজ্জামান আমার সুপারভাইজার ছিলেন, একজন বর্তমান সময়ে ভোকাল একজন পলিটিক্যাল সায়েন্সের শিক্ষক ডক্টর হারুন রশিদ, যিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালন করছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভিসি ছিলেন, তিনি সেই সেমিনারে ছিলেন। তিনি প্রশ্ন উঠালেন, আপনি এই 1.2% আলেম মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন এবং 1.6 থেকে 8% আলেম বিরোধিতা করেছেন, এই দাবিটি কি সূত্রে করছেন? আমি বললাম, আমি তখন পর্যন্ত যেসব তথ্যপাত্র এবং যেসব রাজনীতি বিষয়ক পণ্ডিতদের ইন্টারভিউ নিয়েছি, তাদের বক্তব্যের সূত্রে বলছি। এই বিষয়ে আমার তখন পর্যন্ত কোনো ফিল্ড স্টাডি ছিল না, ফিল্ড সার্ভে ছিল না। এই
পরে আমি এরকম একটি ফিল্ড সার্ভিস 2008 সালে 7 এবং 8 সালে আমি করেছি, যেটা পরে আর্টিকেল আকারে ছাপা হয়েছে। এবং আমি দেখলাম যে 2002-3 সালে আমি যে দাবিটি করেছি 2008-9 সাল পর্যন্ত সেটা শুদ্ধ ছিল। এবং 9 সালে বাংলাদেশে আরেকটি বই ছাপা হলো প্রায় 1000 পৃষ্ঠা। এটা বোধহয় আমাদের এই যে এখানে একজন আলেম ভাই আছেন, কি নাম, সগির চৌধুরী, তিনি বোধহয় ইতিমধ্যে সচেতন, যে আলেম মুক্তিযোদ্ধার খোঁজে নামে একটি বই, কি যেন, হ্যাঁ, আলিম মুক্ত, কি যেন লেখক, ওই একজন ইয়াং জার্নালিস্ট সাদেক হোসেন শিবলি বা কি যেন নাম, সাংবাদিক সাহসী, ওনাকে ওই মাওলানা ফরিদউদ্দিন আত্মার, ফরিদউদ্দিন মাসুদ বলেন সাহসী, এই নামে, মানে আমরা সাহস বলছি, সাহসী এরকম ভাবে তিনি বলেন, এবং সেটার ভূমিকা তিনি লিখেছিলেন। 2009 সালে ওই বইটি ছাপা হলো, নাম হলো আলিম মুক্তিযোদ্ধার খোঁজে। আমি 2001-2-3 সালে যেই হাইপোথিসিস করেছি, আমার থিসিসের যেই দাবিটি করেছি, সেটা প্রমাণিত হলো ওই এই শিবলির ওই বইটিতে, আলিম মুক্তিযোদ্ধার খোঁজে। এবং সেখানে তিনি দেখালেন 70 জন আলেমের বিবরণ ওই বইটিতে আছে, আরো 50 জন আলেমের বিবরণ পরে তিনি ছাপবেন, পরে ছাপিয়েছেন কিনা আমি জানি না। ওই আলিম মুক্তিযুদ্ধের খোঁজে ওই বইটি 2009 সালে ছাপা হলো। তাহলে এইটা একটা উল্লেখ করার মতো আনন্দের বা সন্তোষের বিষয় যে আমি 2001-2-3 সালে যে দাবিটি করছি, 2009 সালে সেই দাবিকে সার্টিফাই করার জন্য একটি বই ছাপা হয়েছে, আলিম মুক্তিযুদ্ধের খোঁজে। 1.2 থেকে 1.4% আলিম মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন, 1.6 থেকে 1.8% আলেম মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন। বাকি 97% আলেমের মুক্তিযুদ্ধ বিষয়ে কোনো ভূমিকা ছিল না, অবস্থান ছিল না, কার্যক্রম ছিল না। এটি খুব গুরুতর মূল্যবান একটি ইতিহাসের তথ্য উপাত্ত হিসেবে থাকার কথা। যদিও এখন পর্যন্ত আমার বইটি মাত্র 3য় এডিশন, মানে 1003 বই লোকদের কাছে গেছে, এটা খুবই অল্প। ইতিমধ্যে এই বইটি ব্যাপকভাবে আলেমদের কাছে যাওয়া উচিত ছিল, কারণ বইটির শিরোনামে যখন বলা হচ্ছে রাজনীতিতে আলেম সমাজের প্রভাব, এরকম একটি শিরোনামের বই ব্যাপকভাবে বাংলাদেশের লক্ষ আলেমের কাছে যাওয়া উচিত, সেটা যায়নি। মূল জুবায়ের ভাইয়ের যে প্রশ্নটাতে, সেটা হচ্ছে আপনি তো বললেন পোস্ট ইন্ডিপেন্ডেন্ট, যেটা আপনার থিসিসের অংশ বা আপনার পর্যবেক্ষণ যদি শেয়ার করেন, সেটা হচ্ছে আমাদের মনে করেন আলেম ওলামাদের পাকিস্তান পিরিয়ডে আমরা দেখলাম মাওলানা ভাসানী, মাওলানা তর্কবাসী ছিলেন আওয়ামী লীগের সভাপতি একটা দীর্ঘ সময়। তার মানে আওয়ামী লীগকে আমরা এখন লিবারাল সেকুলার ধারার দল মনে করি বাংলাদেশে। এরকম একটা দলেরও নেতৃত্বে আলেম ছিলেন, ওখানে আলেম ওলামাদের ভূমিকা ছিল। স্বাধীনতার পরে দেখা গেল আলেম ওলামারা বা সমাজের ডানপন্থীরা, মুসলিম লীগার বা জামাত ইসলামের সাথে সম্পর্কিত কিছু মানে আপনার আলিয়া ধারার আলেম, সবাইকে আলেম ওলামারা যখন আলাদা আলাদা করে দল গঠন করতে শুরু করলেন, মূল জাতীয়তাবাদী ধারার রাজনৈতিক দলগুলো হয়ে গেল কমপ্লিটলি লিবারাল সেকুলারদের মানে এজ এ রেজাল্ট যেটা হলো, আলেম ওলামারা যেহেতু রাষ্ট্র থেকে, রাজনৈতিক দল থেকে, বড় রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রিক রাজনৈতিক দল থেকে এক্সক্লুডেড হয়ে গেলেন, ওনারা কিন্তু সরাসরি আর রাজনীতিতে ভূমিকা রাখতে পারলেন না। আপনি বললেন যে অবভিয়াসলি প্রভাব বিস্তার করছেন, প্রভাব অবভিয়াসলি ওগুলা তো আমরা বোঝার চেষ্টা করবো, কিন্তু তাতে কি আপনার কাছে মনে হয় না যখন আলেম ওলামারা নিজেদেরকে এক্সক্লুড করে এক্সক্লুসিভ দল গঠন করার মধ্য দিয়ে আলটিমেটলি ওনারা ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিটা ছেড়ে দিলেন ওই সমস্ত লোকদের হাতে যারা ট্রেডিশনালি আলেম বা ধর্ম সম্পর্কে জ্ঞান ওইভাবে নাই? এইটা কি অন্য কোনো দেশের ফিনোমেনা এরকম? ধন্যবাদ নাজমুল। না, এইখানে একটা তথ্যগত দিকে খেয়াল রাখার সুযোগ আছে। সেটা হলো যে আলেমদের নেতৃত্বে আমি 3টি রাজনৈতিক দল, আরেকটি দলকে তো পুরোপুরি শতভাগ আলেমের দল হবার কারণে আমি স্টাডিতে অংশ বানাইনি। তাহলে আমরা আসলে 10টি ইসলামী রাজনৈতিক দলের কথা বলি বা আরো আছে। এর মধ্যে অন্তত 3টি রাজনৈতিক দলকে আমি বললাম আলেম নেতৃত্বের দল। আরেকটি দল তো পুরোটাই আলেমের দল, জমিয়তুল উলামা ইসলাম আলেমেরই দল, সেটাকে অন্য কিছু বলার সুযোগ নেই। আর এর বাইরে ইসলামী বড় দল হিসেবে জামাত ইসলামীর নাম আমরা শুনি, কিন্তু সেটিকে আলেম নেতৃত্বের দল বলা যায়নি, কারণ 27 থেকে 29% নেতৃত্ব হচ্ছে আলেম, বাকিরা নন আলেম। আলেমের আমরা সংজ্ঞা দিয়েছি কাকে আমরা আলেম বলবো, তো সেই সংজ্ঞা অনুযায়ী আমরা ওখানে পাইনি। আচ্ছা, এটা হলো একটি কথা, যে আলেমরা বাংলাদেশ আমলে নিজস্ব পৃথক দল বানানে
যেটা আগে আলেমরা সেকুলার দলের নেতৃত্ব দিয়েছেন, এই কথাটির বিষয়ে একটি পর্যবেক্ষণ এরকম যে এই আমরা যদি বলি বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বড় তিনটি সেকুলার রাজনৈতিক দল, এগুলোর মধ্যে কিন্তু একটি আলেম ফ্রন্ট আছে, উলামা। আমরা বলি জাতীয়তাবাদী আলেম দল, আওয়ামী জাতীয়তাবাদী উলামা লীগ, এসব টিসব আছে। তার মানে হচ্ছে তারা পুরোটা যে ছেড়ে দিয়েছেন তা নয়, তারা সাধারণ রাজনৈতিক দলগুলোতেও আছেন, কিন্তু আবার তাদের নেতৃত্বে আলাদা দলও হয়েছে। এটা মনে রাখা হবে। তার মানে হচ্ছে তারা বড় রাজনৈতিক দলগুলোকে পুরোপুরি ছেড়ে দিয়েছেন তা নয়, সেগুলোর সাথেও তাদের একটা অংশগ্রহণ আছে, সেটা আছে। ঠিক আছে, ঠিক আছে, তো ঠিক আছে। তাহলে আরেকটা কথা বোধহয় যোগ করতে আমি চাচ্ছিলাম যে এই আমার কাজটির আরেকটা হাইলাইট করার বিষয় হলো যে আমরা 16টা ইস্যু দেখালাম, রাজনৈতিক ইস্যু, যেখানে আলেমদের কারণে রাষ্ট্রীয় নীতি বদলে গেছে। আমি এই যে বঙ্গবন্ধুর আমলে যে বাংলাদেশ, মানে 72 থেকে 75, এই সময়ে 6টি ইস্যু আমরা আইডেন্টিফাই করলাম, যেখানে দেখা যাচ্ছে যে আলেমদের কারণে রাষ্ট্রীয় নীতি বদলেছে। কারণ আমরা যখন মুক্তিযুদ্ধের অক্টোবর নাগাদ, 1971 অক্টোবর নাগাদ বাংলাদেশের প্রবাসী সরকার ভবিষ্যৎ বাংলাদেশকে তারা সেকুলার রাষ্ট্র হিসেবে গঠন করার ঘোষণা দিলেন, 4 রাষ্ট্রীয় মূলনীতির কথা তখন থেকে সুনির্দিষ্টভাবে আসবে। এর আগে তো সেকুলারিজমের কথা আসেনি, কারণ যে ভারত রাষ্ট্রে বসে তারা এই প্রবাসী সরকার চালাচ্ছিলেন, সেই ভারত রাষ্ট্র রাষ্ট্রীয়ভাবে বা সাংবিধানিকভাবে সেকুলার ছিল না। তো এই সেকুলারিজমের কথা অক্টোবরে আসলো। অক্টোবরে আসার পরে এটার বাস্তবায়ন শুরু হলো, মানে ভবিষ্যৎ বাংলাদেশের বিষয়ে বাস্তবায়ন শুরু হলো, এবং বঙ্গবন্ধুর আসার আগ পর্যন্ত যে কয়দিন, তার মানে এই বাংলাদেশে ঢাকায় প্রবাসী সরকার আসলেন 22 তারিখ, ডিসেম্বরের 22 তারিখ। 16 তারিখে তারা আসতে পারেনি, 22 তারিখে আসলেন। 22শে ডিসেম্বর থেকে 10 জানুয়ারি পর্যন্ত বঙ্গবন্ধু বিহীন বাংলাদেশ সরকার, বঙ্গবন্ধুর উপস্থিতি বিহীন বাংলাদেশ সরকার চলল। এই সময়টিতে তারা বেশ কিছু কাজ করল, যেমন রেডিও টিভিতে কোরআন তেলাওয়াত বন্ধ করে দেয়, কারণ কোরআন তেলাওয়াত হচ্ছে খুব গুরুতর ভাবে একটি সাম্প্রদায়িক কাজ তাদের বিবেচনায়, সুতরাং এটা চলবে না, তারা বন্ধ করলেন। কিছুটা যেভাবেই হোক তারা আশুরার ছুটি বাতিল করে দিলেন। এটা হলো মানে সরাসরি ছোঁয়া যায় এমন রাষ্ট্রনীতি। বঙ্গবন্ধু আসার পরে এই দুটি বদলে গেল। বঙ্গবন্ধুর কাছে এই মাওলানা ভাসানী, মাওলানা তর্কবাগীশ সহ কয়েকজন আলেম, তারা কিন্তু গেলেন, বললেন, এবং মাওলানা ভাসানী তো গরুর মতো ছিলেন বঙ্গবন্ধুর কাছে, তিনি মজিবর করে ডাকতেন, সুতরাং তার এক ধরনের অধিকার, বাড়তি অধিকার ছিল অন্য যে কারণে থেকে। আর মাওলানা তর্কবাগীশও একসময় যেহেতু প্রেসিডেন্ট ছিলেন আওয়ামী লীগের, তারও অধিকার ছিল। তাদের কথাকে বঙ্গবন্ধু ফেলেননি, অথবা বঙ্গবন্ধুর ভেতরগত সেই বিষয়টি ছিল, তারা গিয়ে বললেন, এবং রেডিও টিভিতে কোরআন তেলাওয়াত শুরু হলো। আশুরার ছুটি আবার চালু হলো। এই দুটো আমরা বড় ধরনের রাষ্ট্রনীতি দিচ্ছি। এরপরে যেটা হলো, মাদ্রাসাগুলোকে আবার খুলে দেওয়ার মতো পরিবেশ তিনি তৈরি করলেন, যেগুলো নিজেদের সাহসের অভাবে অথবা প্রতিকূলতার কারণে মাদ্রাসাগুলো বন্ধ হয়ে গিয়েছিল, সেটা আবার চালু হলো তার কারণে। রসুলকে অথবা আরো কয়েকজন রসুলকে অসম্মান করে, অবমাননা করে একটি কবিতা লিখেছিলেন কবি হায়দার, দাউদ হায়দার। তিনি দেশে থাকতে পারলেন না, তাকে দেশ থেকে পাঠিয়ে দিতে হলো অন্য জায়গায়। তিনি ইন্ডিয়া হয়ে জার্মানিতে চলে গেলেন। এটা হলো। এরপরে আমরা দেখছি বঙ্গবন্ধুর আমলে ইসলামিক একাডেমি, যেটা পাকিস্তান আমলে ইসলামিক একাডেমি ছিল, সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল, যেটাকে আমরা বলি এই সেকুলারিজম নীতির কারণে। সেটা বঙ্গবন্ধু আরো বড় আকারে, ব্যাপক আকারে এবং রাষ্ট্রীয় আনুকূল্য দিয়ে ইসলামিক ফাউন্ডেশন তিনি প্রতিষ্ঠা করেন। এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রভাব। তো এখানে আমি বঙ্গবন্ধুর কথা বললাম, এরপর পরবর্তী সময়ে আরো কিছু আছে, এগুলো মিলে আমরা 16টি ইস্যু আইডেন্টিফাই করলাম, যেটা আমাদের এই সময়ের যারা কম বয়সী মানুষ, আমার চাইতে কম বয়সী মানুষ এখন কোটি কোটি হয়ে গেছে যেভাবেই হোক, আমাদের চাইতে যারা সিনিয়র মানুষ আরো 10-12 বছরে, তাদেরও অনেকের স্মৃতিতে নেই। তার চাইতে বেশি বয়স যারা, তাদের স্মৃতিতে কিন্তু অনেকগুলো জিনিস ছিল, কিন্তু সেগুলো জ্ঞানের অংশ ছিল না, সেগুলো হারিয়ে যাচ্ছিল। আমার এই প্রেজেন্টেশনের কারণে, এই পিএইচডি প্রেজেন্টেশনের কারণে সেগুলো কিন্তু মহাকালের জ্ঞানের অংশ হয়ে গেছে।
হচ্ছে আরিফ ভাই, জি জি, প্লিজ। সেটা হচ্ছে এই যে বলছেন এগুলো মানুষ না জানার কারণে এখনো তো রাষ্ট্রীয় নীতিতে সেকুলারিজম আছে, তখন অনেকে এই জিনিসগুলো না জানার কারণে মনে করেন যে বাংলাদেশের এখনকার যাবতীয় সমস্যা মনে হয় এই সমস্ত রাষ্ট্রীয় নীতিতে ইজম থাকার কারণে, ন্যাশনালিজম, সেকুলারিজম, সোশ্যালিজম এসবের কারণে হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই বিষয়টাকে আমরা এভাবে রেখে আমি আপনাকে যদি একটা ফলো আপ প্রশ্ন করি, সেটা হচ্ছে এই ডেভেলপমেন্ট সত্ত্বেও আলেম ওলামাদের রাজনৈতিক লক্ষ্য কি তাহলে? যেমন সগীর ভাই বললেন যে ওনারা একটা মাওলানা মওদুদির লেখালে বা জামাত ইসলামের ইনফ্লুয়েন্সেও দেওবন্দি ধারার ওলামারাও এখন রাষ্ট্রে শরিয়া কায়েম করতে চান। এখন এইটাই কি তাদের আল্টিমেট উদ্দেশ্য, বা আপনার দৃষ্টিভঙ্গি কি যে ওনাদের আলাদা যে রাজনৈতিক সত্তা, রাজনৈতিক দল আকারে যে ওনারা ক্ষমতা, অবশ্যই ক্ষমতা চান, রাজনৈতিক দল বানিয়ে ক্ষমতা যেতে চান। ওনাদের এই রাজনৈতিক আলাদা দল করার ভিতর দিয়ে ওনারা কি চান? হ্যাঁ, ওই যে আমি যখন রাজনীতি বিজ্ঞানের ছাত্র হিসেবে কথা বলবো, তখন জি, কিন্তু আমার পক্ষে যেকোনো বাক্য উচ্চারণ করা একটু কঠিন, একটু জি, জটিল এবং আমাকে ভাবতে হয়, জি, ভেবে বলতে হয়। এই বিষয়ে যে কেউ অনেক মিনিট, অনেকক্ষণ, অনেকগুলো কথা বলতে পারে। তা আমার পক্ষে বলাটা একটু জটিল। কারণ আমি যখন কথা বলবো তখন সেটার পক্ষে নির্মোহ সত্য থাকা দরকার আছে। জি, তো এখন আলেমরা, এই যে আলেমদের নেতৃত্বের দল আছে, তারা কি চান এই বিষয়ে যদি আমি একটি বাক্য বলি, সেই বাক্যটির পিছনে উপযুক্ত আহ সমর্থনকারী তথ্যপাত্র থাকবে। সেই তথ্যপাত্র বলাটা কঠিন, কিন্তু সাধারণভাবে যখন আপনি যেমনটি বললেন যে রাজনৈতিক দল, তার মানে হচ্ছে তারা রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠা করতে চান, আমরা বলি শরিয়া প্রতিষ্ঠা করতে চান, বটে, এটা সাধারণভাবে বলা যেতে পারে। কিন্তু বাস্তবে কি তাদের সেই যোগ্যতা আছে, সেই প্রশ্নটা আসবে। চান একটি জিনিস, আর চাওয়ার জন্য সেটাকে নিশ্চিত করা সেটা আরেকটি জিনিস। তো সেই বিষয়ে গবেষণার দরকার আছে সুনির্দিষ্টভাবে আমি বলার যদি জন্য একটু যুক্ত আমাদের। করি, হ্যাঁ, প্লিজ। জি স্যার, সেটা হলো বাংলাদেশে, আমি তুরস্কের ব্যাপারে বলি। আপনি যেটা বলেছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এসেছে, সেটা হলো যে বাংলাদেশের বিভিন্ন সরকারের সময়ে আলেমদের একটা প্রভাব রাজনীতিতে ছিল এবং সেটা তারা বাস্তবায়ন মানে তারা বিভিন্ন নীতি নির্ধারণ মধ্যে ভূমিকা রেখেছে। ওকে, এই জিনিসটাকেই অনেকে অবহেলা করে। অনেকে মনে করেন যে আলেমদের, মানে সেটা আলেমদের মধ্যেও আছেন এবং সেকুলারদের মধ্যেও আছেন। তারা মনে করেন যে রাষ্ট্র ক্ষমতা পাওয়া ব্যতীত এই রাষ্ট্রের নিয়ম নীতিগুলো আলেমরা পরিবর্তন করতে পারবে না, সেজন্য আমাদেরকে রাষ্ট্র ক্ষমতায় যেতেই হবে, গিয়ে পরিবর্তন করতে হবে। কিন্তু আপনার থিসিস থেকে আমি যেটা, মানে আপনার পড়ে এবং আপনার বলা থেকে আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে রাষ্ট্রে গেলে সেটা তো হচ্ছে একটা বিষয় আছেই, কিন্তু না গিয়েও রাষ্ট্রে যে নানা ধরনের পরিবর্তনে আলেমরা ভূমিকা রাখতে পারে সেটা সুস্পষ্ট এবং প্রমাণিত। এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যে তুরস্কে যদি আমরা দেখি, তুরস্কের প্রত্যেকটা পাড়ায় মহল্লায়, মানে পাড়ায় মহল্লা বলতে প্রত্যেকটা উপজেলায় এবং জেলা পর্যায়ে আলেম মুফতি আছেন। সরকারের নানা কাজে তারা হচ্ছে সরকারের সাথে এক হয়ে কাজ করেন এবং মানে ইসলামী বিভিন্ন কোরআন প্রশিক্ষণ, তারপরে হচ্ছে ফতুয়া দেওয়া, রাষ্ট্রের ফতুয়া দেওয়া, ব্যক্তিগত পারিবারিক ফতুয়া দেওয়া, তালাকের ফতুয়া দেওয়া, নানা কাজে সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত মুফতিরা আছেন। এবং এটা কিন্তু একটা সেকুলার স্টেটের মধ্যেই এই কার্যক্রমগুলো হচ্ছে। তো এটা হলো একটা দিক। আবার হচ্ছে আমরা শরিয়ার মধ্য দিয়ে যে রাষ্ট্র চাই, সেখানেও এরকম থাকবে। মানে শরিয়ার মধ্য দিয়ে আমরা যেটা আলেমদের নেতৃত্বে অথবা হচ্ছে বড় অংশে আলেম হয়ে ক্ষমতায় আসবে, সেটার মধ্য দিয়ে তখনও আমরা আসলে এই ধরনের একটা ব্যাপার চাই যে সব জায়গায় ইসলামিক নিয়ম, ইসলামিক আইন কানুন সেগুলো বাস্তবায়ন হবে, সেগুলো চাই। তো আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো যে আলেমদেরকে বাংলাদেশে, এটা নাজমুল ভাইয়ের কাছেও আমার একই প্রশ্ন, আজকে এখন নাজমুল ভাই উত্তর দিয়েন প্লিজ, যে বাংলাদেশে কি আলেমদের, সরকারের বিভিন্ন জায়গায় আলেমদের ভূমিকা কমিয়ে দেওয়ার কারণে আলেমদের আলাদা করে রাজনীতি করতে হচ্ছে, নাকি বাংলাদেশের সরকার, এটা একটা প্রশ্ন, পরের প্রশ্নটা আমি পরে বলি, মানে অন্যান্য দেশের তুলনায়
বাংলাদেশের সরকারে অথবা বাংলাদেশের রাজনীতিতে আলেমদের প্রভাব বিস্তার করার ক্ষমতা কমিয়ে দেওয়ার কারণেই আলেমদেরকে কি আলাদা করে রাজনীতি করতে হচ্ছে কিনা, এই প্রশ্ন আমার সগীর ভাইয়ের কাছে এবং নাজমুল ভাইয়ের কাছে, স্যারের কাছেও আছে, তবে নাজমুল ভাই বলেন। আমি একটু বলবো, আমি আমি সবির ভাই যদি একটু ভালো ফিল করেন, কাইন্ডলি যদি আপনি বলেন, আমরা আলেম থেকেই শুনি আলটিমেটলি। সবির ভাই কি আছেন, বা আপনি যদি কাইন্ডলি বলেন। জুবার ভাই, সগির ভাই কি একটু আনমিউট করে দিবেন? জুবার ভাই, চেষ্টা করছে ওটা। জুবার ভাই, আচ্ছা, জুবাইরের অডিও অস্পষ্ট হয়েছে। আচ্ছা, আমি চেষ্টা করছি ওনাকে আনমিউট করতে, কিন্তু না, ওইটা বোধহয় উনি নিজে মিউট করেছেন, সেজন্য নিজেকেই করতে হবে। সগির ভাই কি আছেন? সগীর ভাই আছেন, কিন্তু ওনার ইয়েটা হচ্ছে মিউট করা। হ্যাঁ, সগীর ভাই এবার অন হয়েছেন। হ্যাঁ, সগীর ভাই বলুন। সগীর চৌধুরী। আচ্ছা, এখানে মূলত বিষয় যেটা, মানে আমি ডক্টর হাসান তুরাবি তার একটা লেখার মধ্যে পড়ছিলাম, তিনি বলেছেন যে রাষ্ট্রের মধ্যে যখন ইসলামী রাষ্ট্র যেটা আমরা কল্পনা করি সেটা যদি হয়, তাহলে উলামা ইকরাম তারা হবেন আজকের কর্মকর্তা হিসেবে। সেই হিসেবে উলামা ইকরাম হয়তো রাজনৈতিকভাবে যেটা ভূমিকা, মানে আলাদা করে দল করার প্রয়োজন পড়বে না। তারা সরকারের আইন সহায়ক হিসেবে কাজ করবে এবং সরকারের নীতি প্রণয়নের ক্ষেত্রে নীতি নির্ধারণী ভূমিকা তারা রাখবেন। কিন্তু এখানে বাংলাদেশের যেটা এখন বর্তমানে চলছে, মানে ইসলামী দলগুলো তারা ইসলামী শরিয়ার ভিত্তিতে রাষ্ট্রকে পুনর্গঠন করতে চায়। কিন্তু এটা যখন উলামা ইকরাম মূলত, তখন বিষয়টা সেরকম ছিল। তারা বাংলাদেশকে, মানে ভারত উপমহাদেশকে তারা চেয়েছিলেন স্বাধীন করাটাই তাদের উদ্দেশ্য ছিল। এরপরে জমিয়ত উলামায়ে হিন্দ দুই ভাগে বিভক্ত হয়, একটা জমিয়ত উলামায়ে ইসলাম আর একটা জমিয়ত উলামায়ে হিন্দ বহাল থাকে। এখন জমিয়ত উলামায়ে হিন্দ তারা চেয়েছেন পুরো ভারতকে স্বাধীন করা এবং সেখানে মুসলমানরা, হিন্দু মুসলিম একসাথে থেকে, এবং যেহেতু সারা ভারতের মধ্যে প্রায় অনেকগুলো স্টেট আছে যেখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, সেই সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তাদের মধ্যে একটা মুসলিম জনসংখ্যার একটা প্রভাব তারা রাখতে পারবেন, সেই জন্য তারা চেয়েছেন এটা স্বাধীন হোক। তারপরে মুসলমানরা সেখানে, যারা জমিয়ত উলামা তাদের চিন্তাধারাটা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জিহাদের নীতি আছে। জিহাদের নীতিতে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে তারা প্রথমে যেমন মক্কার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ আঞ্জাম দিলেন। দেখা গেল সেখানে নির্যাতন হলেন, নিপীড়িত হলেন। তারপর কি করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে গেলেন, সেখানে একটা রাষ্ট্র কায়েম করলেন। সেখানে শক্তিশালী হয়ে সেখান থেকে এসে মক্কা বিজয় করলেন। এই এই জিনিসটা মাথায় রেখে এবং এই ধারার চিন্তাটা তারা মাথায় রেখে উলামা ইকরাম একদল বললেন যে আমরা একটা মুসলিম রাষ্ট্র চাই, ভারত উপমহাদেশের মধ্যে আলাদা করে একটা মুসলিম রাষ্ট্র চাই, সেখানে মুসলমানরা শক্তিশালী হবে এবং একটা আলাদা জাতি হিসেবে সর্বময় ক্ষমতার সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে তারা আত্মপ্রতিষ্ঠা করবে। আবার সেখান থেকেই তারা একসময় সারা ভারতের মধ্যে এক ধরনের বিজয় লাভ করবে। এই চিন্তা থেকে তারা পাকিস্তান নামে আলাদা হয়। তাহলে আমি যেটা বুঝাতে চাচ্ছি এখানে সেটা হচ্ছে যে উলামা ইকরামের প্রাথমিক যে রাজনীতি ছিল, প্রথম যে রাজনীতি ছিল তার ধারার মধ্যে সেখানে শরিয়া রাষ্ট্র কায়েম এই বিষয়টা প্রধান ছিল না। সেখানে ছিল মূলত মুসলিম জাতি হিসাবে একটি সমৃদ্ধশালী, শক্তিশালী
একটা রাষ্ট্র গঠন এবং সেখানে অর্থনৈতিকভাবে বিজ্ঞান প্রযুক্তিতে সামরিক শক্তিতে মুসলমানরা সর্বব্যাপী শক্তিশালী জাতি হিসেবে গঠিত হবে। হ্যাঁ, এখন মুসলমানদের ইমান আমলের বিষয় আছে, ধর্মীয় শিক্ষার বিষয় আছে, আখলাকের বিষয় আছে, তারপরে শরিয়া কায়েমের মানে শরিয়া পরিপালনের বিষয় আছে। সেগুলো তারা উলামায়ে কেরামরা, বিশেষত উলামায়ে দেওবন্দরা সেগুলো রাজনৈতিকভাবে মোকাবেলা করেননি। সেগুলোর জন্য তারা আলাদাভাবে দাওয়াতি কাজ করেছেন, শাসকদের কাছে তারা প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন, কিন্তু রাজনৈতিকভাবে তারা যে পুনর্জাগরণ চেয়েছেন সেটা হচ্ছে যে একটা জাতি হিসেবে মুসলিম শক্তিশালী জাতি প্রতিষ্ঠিত হয়। এটা বিষয়টা তো উলামায়ে কেরামরা আপনার কথা থেকে এটা ক্লিয়ার। এখন ওলামায়ে কেরামের যে রাজনীতি, তাহলে আপনি কি মনে করেন না ওনারা তো আছেন, এটা আপনার এই কথা বলার মধ্য দিয়ে বা আমরা না এমন যদি হয় যে না আমি চাই না ওলামায় রাজনীতি বাংলাদেশে থাকুক, মনে করেন কেউ এটা না চাওয়ার মানে তো এটা স্টপ হয়ে যাচ্ছে না। ওলামায়ে কেরাম আছেন, ওনারা বিভিন্ন দলে বিভক্ত আছেন, ওনাদের এই রাজনীতির আলটিমেট লক্ষ্য কি? আপনি বলতেছেন যে তাহলে ওনারা শরিয়া কায়েম করতে আগে চান নাই, এখন চাইতে পারেন, সমস্যা নেই, রাজনৈতিক কৌশলে পরিবর্তন আসতে পারে। এখন এখনকার রাজনীতির মানে কি? মনে করেন আগামীকাল যদি জমিয়তে উলামা ইসলাম অথবা খেলাফতে মজলিস অথবা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন রাষ্ট্রীয় ক্ষমতায় ওনারা কন্টেস্ট করছেন, রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে নিলেন, ওনারা রাষ্ট্র পরিচালনা করবেন। এটাই কি আলটিমেট লক্ষ্য ওনাদের? এবং এটা এই ইয়েটার জন্য মানে ওনারা প্রচেষ্টা চালাচ্ছেন? এখানে ইসলামিক যে দলগুলো বাংলাদেশে আছে, ইসলামী আন্দোলন বলেন, জামাত ইসলামী, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জমিয়ত উলামা ইসলাম, তাদের সকলেরই একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে তারা ক্ষমতায় যাবেন, গিয়েই তারা শরিয়া কায়েম করবেন এবং শরিয়ার যে আইনগুলো আছে এগুলো তাৎক্ষণিকভাবে তারা চালু করবেন। জি। কিন্তু এভাবে শরিয়া কায়েমের চেয়ে আগে রাষ্ট্রটাকে শক্তিশালী করা, এটা কিন্তু রাজনীতিতে মূল উদ্দেশ্য হওয়া উচিত। রাষ্ট্রটাকে আগে সবচেয়ে বেশি শক্তিশালী করা এবং অন্য জাতির মোকাবিলা এই রাষ্ট্রটাকে একটা মানে অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত করা, এটা কিন্তু রাষ্ট্রের রাজনীতি বলতে সেটা জিনিসটার মূল উদ্দেশ্য হওয়া উচিত। কারণ আপনি এখানে যদি শরিয়া কায়েম করাটা প্রাধান্য দেন, তাহলে দেখা যাবে ভারত বলেন বা অন্যান্য মুসলিম রাষ্ট্র যেগুলো আছে তার এটার উপর নানা ধরনের অবরোধ বা বিভিন্ন ধরনের শক্তি প্রয়োগ করতে পারে। জকির ভাই আরেকটু সেগুলো সহযোগিতা করি, আমার আরেকটু একটা প্রশ্ন করি। আমার একটা প্রশ্ন স্যার, মানে আপনাদের তিনজনের কাছেই, জি। সেটা হচ্ছে যে বাংলাদেশের আলেমরা সরকারকে বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করে, যেটা এখন আমাদের বিভিন্ন কওমি মাদ্রাসায় করেছে, সেটা হলো আওয়ামী লীগকে বলে কওমি মাদ্রাসার সনদ নিয়েছে। তারপরে হচ্ছে এই স্যারের যে থিসিসটা ছিল সেখানেও দেখিয়েছে যে সরকারকে নানাভাবে প্রভাবিত করেছে। আমার কথা হলো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এই কাজটাকে কখনোই রাজনৈতিক স্বীকৃতি দেওয়া হয়নি। এই কাজটাকে সবসময় লুকোচুরি অথবা হচ্ছে এই কাজটাকে সবসময় মানে সরকারের লিয়াজু অথবা সরকারের পন্থী আলেম এভাবে বলে সবসময় খারাপভাবে দেখানো হয়েছে। কিন্তু সরকারকে সংশোধন করার জন্যে অথবা সরকারকে দিয়ে সরকারের নীতি নির্ধারণ অথবা সরকারের নীতি পরিবর্তনের জন্য যে পদ্ধতিটা, সরকার থেকে ইসলামিক ফায়দা নেওয়া জন্য সরকারকে চাপ দিয়ে, এই রাজনীতিটা রাজনীতি আকারে হয় নাই। হচ্ছে কাজ বিভিন্নভাবে হচ্ছে, টুকটাক হচ্ছে, কিন্তু সেটাকে গোপনে হচ্ছে অথবা ধামাচাপা দেওয়ার সিস্টেম হচ্ছে। এটাকেই একটা রাজনীতির ধরন আকারে তৈরি হয় নাই। এটা কেন? এটা আমার আপনাদের তিনজনের কাছেই প্রশ্ন। শোনা যাচ্ছে না নাজমুল ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আপনার আর্লিয়ার কোশ্চেনটা আমি আপনার কথা আবার আবার শোনা যাচ্ছে ভাই। এখন শুনছেন? হ্যাঁ হ্যাঁ, এখন শুনছি। আচ্ছা, বলছি দেখেন আমাদের রাষ্ট্রে অনেক সমস্যা আছে। রাষ্ট্রে গণতন্ত্রের সমস্যা তো আছে, ক্ষমতার চর্চা কিভাবে হবে, একদল ক্ষমতায় আসলে আরেক দলকে মারামারি, কাটাকাটি, বিপক্ষ দলের প্রতি প্রতিশোধ, এইসব রাজনৈতিক হানাহানির মধ্য দিয়ে আমাদের রাষ্ট্রীয় ইনস্টিটিউশন গুলো তো দাঁড়ায়নি।
ফলে মানুষ দেখেন এখানে গরিব, প্রচুর গরিব, কোটি কোটি মানুষ এখনো গরিব, দিনে এনে দিনে খেতে পাচ্ছে না, স্টুডেন্টরা বেকার, পড়াশোনা করতে পারছে না, সামাজিক অনাচার, নির্যাতন, নারী নিপীড়ন, যাবতীয় কিছু আছে। সকল নিপীড়নের একটা কেন্দ্রবিন্দু আকারে বলা হয় যে ওকে, দেশে যেহেতু ইসলামী সরকার নাই, দেশে যেহেতু খিলাফা নাই, দেশে যদি খোলাফায় রাশিদিনের মতো শাসন থাকতো, দেখেন, তাইলেই কিন্তু এই সমস্যাগুলো সমাধান হয়ে যেত। এটা একটা কল্পনা, একটা কিভাবে বলি, এটা একটা মানে বর্তমান সমস্যা থেকে উত্তরণের জন্য একটা ইউটোপিয়ান রাষ্ট্র কল্পনা করার দৃষ্টিভঙ্গি বা একটা দৃষ্টিভঙ্গিতে ইউটোপিয়ান রাষ্ট্র বা অতীতে গিয়ে অতীতের কোনো রাষ্ট্রকে বর্তমানে হাজির করা একটা স্বপ্ন, এটা ইসলামপন্থী রাজনীতির একটা গুরুত্বপূর্ণ দিক, এভাবে ওনারা দেখেন। এবং এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক তো মাওলানা মওদুদির লেখাতে আমি পেয়েছি আর কি, যে ইসলামী রাষ্ট্রকে সিম্বলাইজ এভাবে করা, একটু রোমান্টিসাইজ করা আর কি, যে এই রোমান্টিসাইজ করার ভিতর দিয়ে এইটা যে একটা কনস্ট্রাকশন, এইটা যে রিয়ালিটি না বা আসলে রিয়ালিটি কিনা, এই প্রশ্নটা তো পরের প্রশ্ন। বরঞ্চ এখন সকল সমস্যাকে আমরা বা ইসলামপন্থী রাজনীতিতে এইভাবে দেখা হয় যে বিকজ এটা সেকুলার, বিকজ আওয়ামী লীগ সেকুলার, বিকজ বিএনপি যথেষ্ট ইসলামপন্থী না, তারা ক্ষমতায় আছে বলেই এই সমস্যাগুলো সমাধান হচ্ছে না, আমাদের রাষ্ট্রটা ভালোভাবে ফাংশন করছে না। এরকম একটা সহজীকরণ, সরলীকরণ আছে আমাদের মানে ইসলামপন্থী। আমি এই সরলীকরণটাকে অ্যাড্রেস করেও আমি যতটুকু বোঝার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে এই যে আলেম ওলামারা নিজেরা রাষ্ট্রীয় দল আকারে যদি ক্ষমতায় যান, শরিয়া কায়েমের নামে আমরা যদি শরিয়াকে আইনে রিডিউস করি, যে ওকে, বাংলাদেশে শরিয়া কায়েমের নামে ওনারা এর আগে একটা আলোচনাতে আমি বলছিলাম, শরিয়া ইজ বিন রিডিউস বেসিক্যালি হুদুদ। শরিয়া মানে হচ্ছে ৬টা হুদুদ কায়েম করা। এই হুদুদ কায়েম করার মধ্য দিয়ে কি এই যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে? আমি এটা আসলে মনে করি না। কারণ আপনি দেখেন শরিয়ার একটা হুদুদের একটা কনসেপ্ট হচ্ছে কি, আমাদের চুরি করলে হাত কাটা যাবে। একটা কথার একটা বিধান এটা, রাইট? আমি এটাকে অ্যাকনলেজ করলাম। বাংলাদেশে কি এখনো চুরি করলে অপরাধ হইলে এটা শাস্তি বিধান আছে না? এমন তো নয় যে চুরি করলে এখনো পুরস্কৃত করা হবে। আইন আকারে আইন আছে। কিন্তু এই আইনটাও তো বাস্তবায়ন হচ্ছে না। চুরি করলে এই জেল হবে, এই বিধানটা তো থাকা সত্ত্বেও কাজ হচ্ছে না। মানে মানুষ চুরি করে, ক্ষমতার অপব্যবহার করে, দলীয় রাজনীতির অপব্যবহার করে, মাসল পাওয়ার দিয়ে, টাকা পয়সা দিয়ে, আইনের ফাঁক-ফোকর দিয়ে বেরিয়ে আসছে। এই জায়গায় আপনি যদি হুদুদের ৬ টা বিধানকেও আইন আকারে সংবিধানে অথবা মানে বিচার মানে সংসদে পাশ করে নিয়ে আসেন, শুধু আইন ইটসেলফ আপনার রাষ্ট্রের সুবিচার কায়েম করতে পারবে না। কারণ এটা একটা লং প্রসেসের ভিতর দিয়ে যেতে হয়। এই কারণে আমি সগীর ভাইকে জানতে চাচ্ছিলাম বা বারবার এই কোয়েশ্চেনটা করছিলাম যে আলেম ওলামারা যেই রাজনীতিটা করতে চান, যে কল্পনাটা ওনাদের করেন, এইটা রিয়ালিস্টিকলি মানে কতটুকু ফিজিবল এই জিনিসটা বোঝার চেষ্টা করা। এই জিনিসটা আমি আমি ওনার থেকে মানে চাচ্ছিলাম আরকি। যাই হোক, ওইদিকে তো সগীর ভাই যদি এই বিষয়ে একটু অংশগ্রহণ করতে চান করবেন। আর না হয় আমি আরেকটা দিকে একটু যেতে চাইবো তারেক ভাইয়ের কাছে। সেটা হচ্ছে ইরানে যেটা করছে আরকি। সেটা হচ্ছে আ আলেম ওলামাদেরকে ওই যে আপনার ২য় কোয়েশ্চেন থেকে ধরি আরকি। এটাও আমার প্রশ্ন আসবে। obviously আমাদের সমাজে স্ট্রাকচারালি আলেম ওলামাদেরকে এক্সক্লুড করে রাখা হইছে। দেখেন আমাদের সমাজে কোটি, কোটি টাকার বাজেট ইউনিভার্সিটির জন্য আছে, কলেজের জন্য আছে, শিক্ষক ট্রেনিং এর জন্য আছে, পাইলট ট্রেনিং এর জন্য, ডাক্তার তৈরির জন্য আছে। কিন্তু আলেম তৈরির জন্য রাষ্ট্রের কোনো বাজেট আছে? আপনি বলবেন যে আলিয়া মাদ্রাসাতে তো গভর্নমেন্ট টাকা দিচ্ছে। সীমিত স্কেলে ঠিক আছে। কিন্তু আমাদের সমাজে সবচেয়ে প্রতিনিধিত্বকারী আলেম হচ্ছেন কওমি মাতারার। লক্ষ, লক্ষ স্টুডেন্ট ওখানে আছেন। আলেম ওলামারা ওখানে মানে দিন চর্চা করছেন, দিনকে প্রিজার্ভ করছেন, রক্ষণ করছেন। সামাজিক অনেক রিচুয়াল যেটা আমাদের দ্বীনের অংশ, শরিয়ার অংশ, তারা চর্চা করছেন, এটাকে বাঁচিয়ে রাখছেন। কিন্তু তাদের তো কোনো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা নাই। এখন রাষ্ট্র কি ওনাদেরকে অ্যাকোমোডেট করতে পারে কিনা? এবং এই অ্যাকোমোডেটটা ওনারা চান কিনা এটাও একটা প্রশ্ন। কারণ ওনাদের আমি অনেক আলেমের সাথে কথা বলে দেখছি, ওনারা মনে করেন রাজনীতি যদি আলেম ওলামারা অংশগ্রহণ করেন, রাষ্ট্র যদি ওনাদেরকে
অ্যাকোমোডেট করেন, তারা ওনারা করাপ্টেড হয়ে যাবেন, ওনারা সরকারি আলেম, দরবারি আলেম হিসেবে স্বীকৃত হবেন। এখন দেখেন, ইজিপ্টে গ্র্যান্ড মুফতি নামে একটা পজিশন আছে, তুরস্কেও আছে। তুরস্কের অনেক মসজিদ মাদ্রাসা সরকারি পেমেন্ট করে, মানে গভর্নমেন্ট পৃষ্ঠপোষকতা করে। কারণ আমাদের দেশে এই 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 প্রক্রিয়ার ভিতর দিয়ে কি মানে তুরস্কের সবগুলো মসজিদ সবগুলো সরকারি। তাহলে আমাদের দেশে যদি এইটা করা হয়, মনে করেন 3 লক্ষের উপরে মসজিদ আছে, এই 3 লক্ষ মসজিদের ইমাম নির্ধারণ হবে সরকারিভাবে যদি হয়, এবং তাদেরকে বেতন দিবেন সরকার, তাহলে কি আলেম ওলামাদেরকে রাষ্ট্রে অ্যাকোমোডেট করা হবে? এটা বুঝায়। এবং আলেম ওলামারা কি এতেই সন্তুষ্ট হবেন, বা এই অ্যাকোমোডেশনটা কি আলেম ওলামাদেরকে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করা বুঝাবে কিনা, এবং এর ভিতর দিয়ে কি আমরা রাষ্ট্রের ইসলাম প্রশ্নের একটা মীমাংসায় পৌঁছবো কিনা? তখন কি আমাদের আর আলাদা করে আলেম রাজনীতি বা ধর্মীয় রাজনীতি করার দরকার হবে কিনা? এটা হচ্ছে আমার একটা প্রশ্ন ডক্টর তারেক ভাইয়ের কাছে এবং ডক্টর সগির ভাইয়ের কাছে। শুকরিয়া। সগির ভাই কি কথা বলতে চান? সগির চৌধুরী ভাই কথা বলবেন? জি, আপনি বলুন, শুনি আপনি। আচ্ছা, শুকরিয়া। না, আপনার থেকে শুনি। একটা হলো, আচ্ছা, ওখানে ওই প্রসঙ্গটিতেই প্রথম বলি যে টার্কিশ অথবা ইজিপশিয়ান মডেলে আলেমদেরকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এবং যে স্কেলে যতটুকুই আছে সেটা যদি হয়, এটা তো অবশ্যই রাষ্ট্রের সাথে আলেমদের এক ধরনের সম্পৃক্ততা নিশ্চিত করবে, এতে কোনো সন্দেহ। কিন্তু তার অর্থ এটা বলার সুযোগ কম যে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে। রাষ্ট্রের সাথে আলেমদের ব্যক্তি হিসেবে, যারা আলেম হিসেবে স্বীকৃত অথবা পরিচিত, তাদের এক ধরনের অংশগ্রহণ রাষ্ট্রীয় কাঠামোতে সেটা নিশ্চিত হবে, এটা তো বটেই। এবং সেই অংশগ্রহণ নিশ্চিত করার আর কি কি কাঠামো হতে পারে সেটা ভাবা যায়, এটার সুযোগ আছে। কিন্তু এটার অর্থ এই নয় যে রাষ্ট্রে ইসলাম কায়েম হওয়া। এরপর হলো, এখন রাষ্ট্রে ইসলাম কায়েম হওয়ার অর্থটা আসলে কি, এই বিষয়টা বোধহয় আমরা থিওরিটিক্যালি খুব বেশি অস্পষ্ট আছি। নাজমুল ভাই যেটা বললেন যে হুদুদ মানে 6টি বিষয়ে কোরআন বা হাদিস ঘোষিত শাস্তি কার্যকর করা মানে কি ইসলাম প্রতিষ্ঠা হওয়া? এটা খুবই অস্পষ্ট, খুবই ভাষা ভাষা এবং খুবই অসম্পূর্ণ একটি ধারণা, এবং কিছু ক্ষেত্রে সম্ভবত যথেষ্ট ঝুঁকিপূর্ণ, মানে নেতিবাচক ঝুঁকি সম্পন্ন একটি ধারণা। রাষ্ট্রে ওই 6টি হুদুদ প্রতিষ্ঠা মানেই যদি ইসলাম এর কথা বলা হয়, সেটা মোটেই গ্রহণযোগ্য হওয়ার কথা নয়, সুযোগ নেই। এখন আমি যদি আমার পর্যবেক্ষণ বলি, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হওয়া অথবা সমাজে ইসলাম প্রতিষ্ঠা হওয়া, আগে এই ধারণাটা বোধহয় বলা উচিত যে রাষ্ট্র আর সমাজটা কি জিনিস। রাষ্ট্র আর সমাজ তো আমাদের বানানো। আমরা এই যে এখন এই 3য় সহস্রাব্দে বেঁচে থাকে যে 700 কোটি মানুষ, তাদের বানানো একটি ধারণা মাত্র। এখন থেকে যদি 1 সহস্রাব্দ 2 সহস্রাব্দ আগে যাই, সেটা রাষ্ট্র বা সমাজের ধারণাটা ভিন্ন। তারও আগে যদি যাই, এবং এই পুরো যে আমরা যে হোমো সাপিয়েন্স বলছি, এই হোমো সাপিয়েন্সের বয়স মাত্র 16,000 বছর। এই 16,000 বছরের প্রথম দিকটা কি ছিল, আজকে কি অবস্থায় আছে, আমরা যদি কিছুটা সংখ্যাতাত্ত্বিক ধারণা পেতে চাই, আমরা বলি যে হযরত প্রথম আদম, প্রথম মানুষ, হযরত আদম থেকে এখন পর্যন্ত আমরা 16,000 বছরের দূরত্বে আছি। এটা খুবই ছোট জিনিস, ছোট সময়, সময় হিসেবে ছোট, কালের বিবেচনায় এটা খুব ছোট সময়, 16,000 বছর। তারপর একটু হলো, আমরা হিসাব রাখি এই যে মাত্র হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম সালকে ধরে আমরা হিসাব বলি এডি এবং বিসি বলি। এটাও আমরা খুব অল্প জানি বলে এ নিয়ে খুব বেশি মনোযোগী আছি। আমাদের সময়কালে সমাজটাই অবশ্যই বড়, রাষ্ট্রটা আমাদের কাঠামোতে অনেক অনেক ছোট জিনিস। কিন্তু রাষ্ট্রে এবং আরো বড়ভাবে যদি বলি, সমাজে ইসলাম কায়েম করার অর্থটা কি? সমাজে ইসলাম কায়েম করার খুবই সহজ অর্থ হলো, অথবা গ্রহণযোগ্য অর্থটা হলো, সমাজে যারা বাস করছে এই মানুষেরা ইসলামকে
মেনে নিতে, গ্রহণ করতে, অনুশীলন করতে, চর্চা করতে প্রস্তুত। এই ইসলামকে মেনে নিতে, গ্রহণ করতে, চর্চা করতে প্রস্তুত মানুষ বানানোটা হচ্ছে আসলে ইসলাম। আচ্ছা, লোকেরা আপনি যে সংজ্ঞা দিলেন এটা একটা ভালো সংজ্ঞা। এটা তো অবভিয়াসলি কেউ রাষ্ট্র কায়েম করে রাষ্ট্রের পুলিশ দিয়ে, আর্মি দিয়ে মানুষকে পিড়াইয়া করা সম্ভব হবে না। ওটা একটা খুবই গুরুতর ভাবে আমি বললাম ঝুঁকিপূর্ণ নেগেটিভ কাজ। এই বিশ্বের আমি বলি আরো একটু নির্দিষ্ট করে বলি, এটা খুব বলা হয় না। এই বিশ্বে আমরা 700 কোটি হোমো সাপিয়েন্স আছি। এই মানুষ আমরা বলি বুদ্ধিসম্পন্ন প্রাণী। এই বুদ্ধিমান প্রাণী 700 কোটি মানুষকে এখন পাওয়া গেল কারোর হাতে। এই নাজমুল হাসানের হাতে খুব ক্ষমতা আসলো যে জোর করে সবাইকে নামাজ পড়াবে, হুজুত করবে, এই করবে। কিন্তু এরা কেউ ভেতর থেকে আল্লাহকে গ্রহণ করলো না, আল্লাহকে বিশ্বাস করলো না, রসুলের প্রতি ভালোবাসা হলো না, কিন্তু বাধ্য হয়ে, কারণ নাজমুল হাসান খুব শক্তিশালী, জোর করে চাপিয়ে দিল। তাতে কি ইসলাম হবে কিছু? এই ব্যাপারে আমি সগির ভাই থেকে একটু শুনি যে আসলে আচ্ছা, আমি সগির ভাই থেকে শুনবো, সগির ভাইকে আমরা শুনবো। আমি আর একটু 2-3 লাইন বলি যে তাহলে কথাটা খুব ইসলাম দুইটি পরিভাষা খুব সুনির্দিষ্টভাবে মানুষের জন্য উপস্থাপন করেছে, যেটা অন্য কোনো ধর্ম সেই গুরুত্ব দিয়ে বলেনি। একটা হচ্ছে খুলুসিয়া, আমরা বলি সিনসিয়ারিটি, আরেকটা হচ্ছে ইন্টেনশন বা নিয়ত। ইসলাম বলছে খুলুসিয়াত ছাড়া যা কিছু করা হয় এগুলোর কোনো মূল্য নেই। আর ইন্টেনশনটা যদি শুদ্ধ না হয় তাহলে যত ভালো কাজ করা হোক ওই কাজের কোনো মূল্য ইসলাম দেয় না। মানে ইসলাম ঘোষণা করছে, কোরআন ঘোষণা করছে, আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য। তো এখন নাজমুল হাসানের হাতে খুব ক্ষমতা আছে, জোর করে সবাইকে বাধ্য করলো, এরা নামাজ পড়ছে, এরা জাকাত দিচ্ছে, এই করছে, কিন্তু এরা কেউ ভেতর থেকে আল্লাহকে ভালোবাসছে না, এটা গ্রহণ করছে না, বাধ্য হয়ে মানছে। এটা কি ইসলাম কায়েম করা বলবো কিনা আমরা? অথবা এই লোকেরা যারা বাধ্য হয়ে এটা গ্রহণ করলো, মানলো, এটা কি তাদেরকে ইসলামের আরেকটি বড় অনিবার্য থিওরি হচ্ছে পরকাল। পরকালে এটার কি কোনো মূল্য হবে? আমরা কি সে মনে করি কিনা? আমরা যদি মনে না করি তাহলে এটা মানতে হবে যে ইসলাম কায়েমের অর্থ হলো সমাজ এবং রাষ্ট্রের যে মানুষেরা আছে তারা সবাই ব্যক্তিগতভাবে ইসলামের নির্দেশনা মানা, বোঝা এবং চর্চা করার জন্য তারা প্রস্তুত করা মানে তারা সবাই ওইভাবে প্রশিক্ষিত হলেন, গড়ে উঠলেন এবং সেগুলো মানছেন। এটা যদি মানা শুরু করে, আলাদাভাবে ইসলাম মানা হচ্ছে, সমাজে ইসলাম কায়েম করা হচ্ছে, দিন কায়েম করা হচ্ছে, এই কথা বলাই লাগবে না। সমাজটা ইসলামী, রাষ্ট্রটা ইসলামী হবে। আমরা রাষ্ট্র তো এই কয়েকদিনের, আমরা কিছু মানুষ এইভাবে একটা কাঠামো বানিয়েছে, এটার বিবর্তন হতে হতে আমরা আমাদের কাছে আসছে। এটা খুব ছোট জিনিস, তার চেয়ে বড় জিনিস হলো সমাজ। তাহলে সমাজে ইসলাম কায়েম হবে তখন যখন সমাজের মানুষেরা ইসলাম মেনে চলার জন্য ভেতর থেকে প্রস্তুত হবে এবং সেটা চর্চা করবে। আমি বোধহয় খুব কঠিন ভাষায় সংক্ষেপে কিছু বলার চেষ্টা করলাম। এবার হ্যাঁ, সগীর চৌধুরী ভাই ইসলাম আপনি বুঝেন কি, বা ইসলামপন্থী বিশেষ করে ইসলামী বুঝেন? হ্যাঁ, সগীর ভাই বোধহয় আমাদের ক্লাসিক্যাল ওলামার সদস্য হিসেবে আমাদেরকে আরো সুনির্দিষ্ট কথা বলবেন। জি, আলহামদুলিল্লাহ। তো ব্যাপার হচ্ছে এখানে ইসলামী যে বাংলাদেশের যে ইসলামী দলগুলো আছে, আমার মনে হয় অন্যান্য বিশ্বে যে সমস্ত ইসলামী দল যারা কাজ করেন তাদের কাছে ইসলামী রাষ্ট্রের যে ধারণাটা এটা একটু অস্পষ্ট। স্যার যেভাবে বললেন আমি স্যারের সাথে একমত। সেটা হলো যে আমরা মূলত ইসলামী রাষ্ট্র বলতে বা ইসলাম কায়েম বলতে যে জিনিসটা আমরা বুঝিয়ে থাকি বা আমরা নিজেরা ধারণা করি সেটা হচ্ছে আমরা রাষ্ট্র ক্ষমতা গেলে আমরা এর দিন থেকে হাত কেটে ফেলবো চুরির দায়ে এবং হত্যার দায়ে আমরা কেসাস কায়েম করব। এই জাতীয় 6টা বিধান মূলত কায়েম করা, এই কায়েম করার জন্য যে রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থাটা ইসলামী রাষ্ট্র, সেই জিনিসটাই আমরা মূলত ধারণা করি এবং ধারণ করি। অন্যদিকে তার ইসলামী রাষ্ট্র, আমি এখানে প্রথমে যে জিনিসটা বলেছিলাম সেটা হচ্ছে এই যে রাষ্ট্র ধারণাটা, এই রাষ্ট্র ধারণাটা কিন্তু উলামায়ে কেরামের
প্রথম যারা ওলামায়ে কেরাম যারা আধুনিক রাজনীতিতে এসেছেন, বিশেষত ওলামায়ে কেরাম তাদের ছিল না। এখানে ২ টা ভাগে বিভক্ত করেছে। সেটা হচ্ছে যে একটা হচ্ছে ধর্মীয় পুনর্জাগরণ, আরেকটা মুসলমানদের রাজনৈতিক পুনর্জাগরণ। মুসলমানদের রাজনৈতিক পুনর্জাগরণ বলতে যেটা সেটা হচ্ছে যে মুসলমানরা স্বাধীনভাবে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে এবং সামরিক শক্তিতে শক্তিশালী হবে। সগির জি, ভাই আপনি ভিডিওটা অফ করে দিলে মনে হয় আপনার কথাটা ক্লিয়ার হবে। ভিডিওটার কারণে আপনার সাউন্ড আমি মাঝে মাঝে লস করছি আর কি। জি। হ্যাঁ, দেখেন। তাহলে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে রাষ্ট্রীয় পুনর্জাগরণ। ওলামায়ে দেওবন্দ সেটা চেয়েছেন, সেটা হচ্ছে রাষ্ট্রীয় পুনর্জাগরণ। মুসলমানরা যাতে একটা সময় ব্রিটিশ আসার আগে মুসলমানরা এই দেশের রাষ্ট্রে মানে ভারত উপমহাদেশে মুসলমানরা শাসক ছিল। তাদের জমিদারি ছিল, যারা শিক্ষিত ছিল এবং রাষ্ট্রের সমস্ত প্রশাসনিক দায়িত্ব তাদের ছিল। তো ওলামায়ে দেওবন্দ যেটা চেয়েছেন সেটা হচ্ছে যে সেই জিনিসটার পুনর্জাগরণ চেয়েছেন। অর্থাৎ ভারত উপমহাদেশে মুসলমানরা আবার শক্তিশালী হোক এবং শাসন করুক। এখন দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে যে ধর্মীয় যে পুনর্জাগরণ, সেই ধর্মীয় পুনর্জাগরণটা কিন্তু ওলামায়ে কেরামরা রাজনৈতিকভাবে চান না। সেটা চেয়েছেন দাওয়াতি ভাবে। দাওয়াত দিয়ে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় তারা দাওয়াতের মাধ্যমে মুসলমানদের মধ্যে ঈমান, আমল, আখলাক এগুলোর পুনর্জাগরণ। এখানে আরেকটা বিষয় আমি আপনাকে এখানে উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে নাজমুল ভাই যে জিনিসটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে মহাদেশের মধ্যে বিশেষত বাংলাদেশের যে ওলামায়ে কেরাম তাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা কি? একটা সময় এই যে বাংলাদেশ যে অঞ্চলটা আছে এটা উড়িষ্যা, বিহার এবং বর্তমান বৃহত্তর বাংলাদেশ, পশ্চিমবঙ্গ সহ এটা ছিল ওয়াকফ সম্পত্তি। এই পুরোটা অঞ্চলেই ছিল ওয়াকফ সম্পত্তি। এটা মুঘল সম্রাটরা এই পুরোটা রাজ্যকে ওয়াকফ করে দিয়েছিলেন এবং এই ওয়াকফ থেকে যে আয় ইনকাম হবে সেই আয় ইনকাম দিয়ে সারা ভারতের সমস্ত মাদ্রাসাগুলো পরিচালিত হবে। তো ব্রিটিশরা যখন আসলো তখন এই ওয়াকফটা বাতিল করলেন তারা। ব্রিটিশ এই বাংলাকে ওয়াকফ ছিল, এই বাংলা ওয়াকফটাকে বাতিল করে পুরোটাকে দখল করলেন এবং এখানে বিভিন্ন হিন্দু জমিদারদেরকে এটা বন্টন। অথচ এই পুরো বাংলাটা ছিল একটা ওয়াকফ সম্পত্তি এবং এখান থেকে যে ইনকামটা হয় পুরো ইনকাম নিয়ে সারা ভারতের সমস্ত মাদ্রাসাগুলো পরিচালিত এবং সেই মাদ্রাসায় শুধুমাত্র ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়া হতো তা না, সেখানে বিজ্ঞান, ফলসফা, দর্শন সবগুলোই যাবতীয় মূলধারার শিক্ষা ব্যবস্থা ছিল এই মাদ্রাসায়। নাজমুল ভাই আর জি, আপনার কথা শুনছি না। আপনি আছেন? হ্যালো? হ্যাঁ 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 উনি শেষ করছেন, কথা শেষ করছেন। আচ্ছা, আপনি শুনছেন উনার কথা? আচ্ছা, আমি একটু যদি অ্যাড করি, সেটা জি, হচ্ছে প্লিজ। সগীর ভাইয়ের কথাটা যেটা সত্য। যেমন মানে দার্সে নিজামী যেই সিলেবাসটা ওনারা এখন ফলো করেন, কওমি মাদ্রাসা, ইভেন আলিয়া মাদ্রাসায়, আমি এটা নিয়ে একটু পড়ার সুযোগ হয়েছিল আমার। দেখেন দার্সে নিজামী এখন যে ফর্মে আছে, নামটা ঠিকই আছে দার্সে নিজামী সিলেবাস, সিলেবাস চেঞ্জ হয়ে গেছে। দার্সে নিজামীর একটা অন্যতম দিক ছিল মুঘল প্রশাসনের জন্য প্রশাসন চালানোর জন্য লোক তৈরি করা, কাজী তৈরি করা, তারপরে হচ্ছে আপনার ইভেন মুঘল বিভিন্ন যে মুনসিবদারি যে ওদের যে প্রশাসনিক কাঠামো ছিল এর বিভিন্ন জায়গায় লোক তৈরি করার একটা ভূমিকা পালন করতে হচ্ছে এই দার্সে নিজামী। তাহলে এখানে শুধু জি ধর্মীয় দিক না, এখানে ধর্মীয় দিকগুলো পড়ানো হইতো, ক্লাসিক্যাল ফিক পড়ানো হইতো, সাথে সাথে আপনার রাষ্ট্র পরিচালনার বিষয়গুলো আসতো। কিন্তু মুঘল এখানে গণিত ছিল, জি গণিত ছিল, সব। এখন মন্ত্র দেখা ছিল। যাচ্ছে এই নামটা ঠিকই রাখা হয়েছে, কিন্তু স্বাধীনতা উত্তর অথবা দেওবন্দের উৎপত্তির ভিতর দিয়ে ওনারা দেখলেন, ওনাদের সময় এসে দেখলেন যুদ্ধ বিগ্রহ করে যেহেতু আর মানে ইংরেজকে হটানো যাচ্ছে না, ওনারা চিন্তা করলেন যে আমাদের বেসিক দিন যদি রক্ষা হয় তাহলে একসময় আমরা যদি আমাদের গৌরব ফিরে পাই তাহলে হয়তো এগুলো আবার ঠিক হয়ে যাবে।
তখন ওনারা কি করলেন, শুধু কোরআন হাদিস তারপরে হচ্ছে আপনার এই রিলেটেড শুধু ধর্মীয় সায়েন্সের বিষয়গুলো রেখে অন্য সবগুলো বিষয়কে এক্সক্লুড করলেন। না, সবগুলো বিষয় বাদ দেওয়া হয়নি, তবে মানে যে ধরুন বিজ্ঞানের বিষয়ে যে বইটা আছে এখন, জি, সেই সময়ে বিজ্ঞান এবং এখানে বর্তমান বিজ্ঞান তো অনেক পার্থক্য হয়েছে। পার্থক্য হয়ে গেছে। নতুন নতুন আপডেট বা নতুন ধারণাগুলো এখানে আনা হয়নি হুম, ইয়ার মধ্যে, পাঠ্য তালিকায়। ইয়ার সমস্যা হচ্ছে এখন। জি, জি। এখন প্রশ্ন হচ্ছে যে সিলেবাসে ওই সময়ে প্রশাসন চালানোর জন্য লোক তৈরি হইতো, এখনকার সিলেবাস দিয়ে এখনকার প্রশাসন চালানোর জন্য লোক তৈরি হচ্ছে না মাদ্রাসায়। যার কারণেও মাদ্রাসাগুলো থেকে এখন শুধু ধর্মীয় জ্ঞান সম্পন্ন লোক তৈরি হচ্ছেন, রাষ্ট্র পরিচালনার জন্য কিন্তু লোক তৈরি হচ্ছে না। অথবা এটা একটা বিষয়। আর এট দ্য সেম টাইম আমি এটাও মনে করি, রাষ্ট্রীয় যদি ওনাদের আলেম ওলামাদের এই ডিগ্রিটাকে স্বীকৃতি দেন প্রপারলি, শুধু মাস্টার্স ডিগ্রি না, যদি অনার্স স্বীকৃতি দেন যেভাবে আলিয়া মাদ্রাসাকে দেওয়া হয়েছে, তাতে করে যেটা হবে দেখেন, একটা ছেলে তো অনার্স আপনার ফিজিক্সে ম্যাথমেটিক্সে অনার্স করেও তো এডমিনে জব করে করে না, ম্যাথমেটিক্সে জব করে আপনার একটা ছেলে যদি এডমিন চালাইতে পারে, ঢাকা ইউনিভার্সিটি ইসলামিক স্টাডিজে পড়ে বা অ্যারাবিকে পড়ে যদি একটা ছেলে প্রশাসন ক্যাডারে আসতে পারে, তাহলে আলিয়া মাদ্রাসা থেকে পড়ে আসতে যদি পারে, কওমি মাদ্রাসা একটা দাওরা হাদিস পড়া একটা ছেলে কেন নিজের যোগ্যতায় পড়াশোনা করে কোচিং করে সেও তো ইচ্ছা করলে বিসিএস ক্যাডার হইতে পারে। আমার মনে হয় জি, এটা স্ট্রাকচারালি এদেরকে অফ করে রাখা হয়েছে। এইটা একটা হলো অফ করে রাখা হয়েছে এক। এই অফ রাখার আরেকটা কারণ হচ্ছে আলেম ওলামাদের থেকে এই দাবিটা করা হচ্ছে কিনা যে তাদেরকে, তারা রাষ্ট্রে অংশগ্রহণ করতে চায়, তারা রাষ্ট্রের সুযোগ সুবিধা নিতে চায়, তারা রাষ্ট্রের জব থেকে শুরু করে যাবতীয় কিছু করতে চায়। এইটা একটা চাওয়ারও বিষয় আছে, এটা নিয়ে ক্যাম্পেইন করা, প্রেশার ক্রিয়েট করার একটা বিষয় আছে। এট দ্য সেম টাইম আলেম ওলামাদের যে আরেকটা ধারা যে না, এইসব কাজ তো দুনিয়াবি কাজ, এগুলো করার ভিতর দিয়ে তো ওনারা মানে ইলমি কিছু করছেন না। এই বিষয়টাকে কিভাবে অ্যাড্রেস করা হবে? এটা তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এইটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এইসব করার, এই অ্যাকোমোডেশন এর করার ভিতর দিয়েও তো মূল প্রশ্নের সমাধান হচ্ছে না। সেটা হচ্ছে রাষ্ট্রে ওই যে অ্যাবসলিউটলি রাষ্ট্র ক্ষমতায় গিয়ে শরিয়া কায়েম করব, আর শরিয়া কায়েম মানে হচ্ছে ৬ টা হুদুদ কায়েম করব। এই প্রশ্নের মীমাংসা তাহলে কিভাবে হবে সবিকরি ভাই? না, এটা ইসলামী দলগুলো যারা আছেন আর কি, যেমন ইসলামী আন্দোলন বা জামাত ইসলামী, তারা কিন্তু তাদের নেতৃত্ব 100% কিন্তু আলেম ওলামা না। অর্থাৎ রাষ্ট্র পরিচালনার জন্য যথেষ্ট গায়রে আলেম জনশক্তি তাদের আছে। অর্থাৎ আজকে যে আধুনিক শিক্ষিত এবং রাষ্ট্র পরিচালনার জন্য যে যোগ্য দায়িত্বশীল দরকার, এটা অন্যান্য দলগুলোতে, ইসলামী দলগুলোতে আলেম ছাড়াও আছেন। এখন ব্যাপারটা হচ্ছে আপনি যেটা বললেন, মানে যে কওমি মাদ্রাসাগুলো, দেওবন্দি মাদ্রাসাগুলো, এই মাদ্রাসাগুলো থেকে যারা পড়াশোনা করছেন, তারা আদতেই, তাদের একটা বিষয় হচ্ছে তারা আদতেই রাষ্ট্রের সাথে মানে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিতে চান না। এটা মৌলিকভাবে একটা সত্য কথা। সেটা হচ্ছে যে তারা স্বীকৃতি পেয়েছেন, এটা ঠিক, কিন্তু তারাও এই স্বীকৃতির মধ্য দিয়ে তারা আশঙ্কা করছেন যে তাদের স্বকীয়তা যে জিনিসটা আছে, স্বাতন্ত্র যে জিনিসটা আছে, এটা নষ্ট হতে পারে, বিনষ্ট হতে পারে। এখানে একটা জিনিস আমি আপনাকে বলে রাখি, সেটা হচ্ছে যে কওমি মাদ্রাসার লক্ষ্য কিন্তু বাংলাদেশের 90% বা 100% মানুষই শুধুমাত্র কওমি মাদ্রাসা পড়বে সেরকম না। তারা বলতে চাচ্ছেন এই মাদ্রাসাগুলো হচ্ছে যে একটা বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে শুধুমাত্র ধর্মীয় জ্ঞানের উপরে শিক্ষা দেওয়া হবে। আপনি দেখুন, যেমন ধরেন কৃষি বিশ্ববিদ্যালয় বা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেখানে একটা বিষয়ের উপরে বা মেডিকেল, তাহলে মেডিকেলের অর্থ হচ্ছে যে সেখানে শুধুমাত্র যারা মেডিকেল সায়েন্সের উপর লেখাপড়া করবে, তাহলে তাদের জন্য আলাদা করে কারিকুলাম, আলাদা শিক্ষা ব্যবস্থা, সবকিছু। তো কওমি মাদ্রাসা হচ্ছে সেখানে তারা যেটা বলতে চান সেটা হচ্ছে যে এখানে শুধুমাত্র ধর্মীয় জ্ঞানের জন্য পড়াশোনা, আহ, বিজ্ঞান প্রযুক্তি এগুলোর জন্য আলাদা প্রতিষ্ঠান আছে, ডাক্তারের জন্য আলাদা প্রতিষ্ঠান আছে। যদি কেউ ডাক্তার হতে চায় বা ইঞ্জিনিয়ার হতে চায়, তারা আলাদা আলাদা প্রতিষ্ঠানে লেখাপড়া করবে। কওমি মাদ্রাসা সেটা একান্তই ধর্মীয় শিক্ষার জন্য। এবং এই ধর্মীয় শিক্ষাটা যেহেতু
রাষ্ট্রীয় স্বীকৃতি বা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা আমরা নেই, তাহলে সে ধর্মীয় শিক্ষাটা যে তাদের ভাবমূর্তি বা যেটা আছে এটা পূর্ণ হতে পারে। আচ্ছা, আমি থ্যাংক ইউ, আপনার পয়েন্ট আমি বুঝে ফেলছি। আমি তারেক ভাইকে একটু যদি জিজ্ঞেস করি, এই হোল ইসলামপন্থী রাজনীতিটা যদি আমি বুঝে থাকি, অল্প পুরোপুরি বুঝি বলবো না, আমি ক্লেম করবো না। আপনাদের আরেকটা দাবি হচ্ছে যে আলাদা দল করা, যেটাকে জুবায়ের ভাই শুরুতে বলার চেষ্টা করছেন যে ওনারা আলাদা দল হচ্ছে ওনাদের। এর একটা অন্যতম কারণ হচ্ছে ওনারা মনে করেন এই যে রাষ্ট্রের যে মূলনীতি আমাদের জাতীয়তাবাদ, সেকুলারিজম, সমাজতন্ত্র, এইগুলো থাকার ফলে এই রাষ্ট্রটা ইসলামী রাষ্ট্র না, এবং ওনারা মনে করছেন ওনাদের ক্ষমতায় আসার মধ্য দিয়ে ওনার রাষ্ট্রের এই মূলনীতিগুলো পরিবর্তন করবেন, এবং মূলনীতি পরিবর্তন করে শুধু ইসলাম থাকবে, ইসলামী শরিয়াই এই রাষ্ট্রের মূলনীতি। এবং দেখেন ইন্টারেস্টিং বিষয়, এই যে একটা বিষয় ওনারা চান, এবং এতে কি এইটা করার ভিতর দিয়ে কি রাষ্ট্র ইসলামী হবে ফাইনালি, বা আপনার এই বিষয়ে কি যে রাষ্ট্রের এই মূলনীতি কি আদৌ একটা রাষ্ট্রকে ইসলামী বা এই সেকুলার থাকা মানে কি একটা রাষ্ট্রকে আদৌ সেকুলার করে, নাকি রাষ্ট্র ইটসেলফ একটা এমন একটা এন্টিটি, এটাকে আলাদা করে এভাবে করে কোনো মূলনীতি দিতে হয় না রাষ্ট্রকে বিশেষ চরিত্র দেওয়ার জন্য? থ্যাংক ইউ। আমি যেটা প্রথমে এর আগে একটু বলার চেষ্টা করছিলাম সেটা হলো যে ব্যক্তিরা, রাষ্ট্রের অংশীদার সদস্য যারা, তারা যদি নিজেরা ইসলাম মেনে নেওয়ার জন্য প্রস্তুত হয়, তাহলে রাষ্ট্রের তো আর কিছু করার দরকার নেই। রাষ্ট্র ইটসেলফ এমন একটি প্রতিষ্ঠান যেটা সবার জন্য কিছু বিষয় নিশ্চিত করতে চায়। তার একটি হলো তাদের নিরাপত্তা, জীবন, সম্পদ এবং সম্মানের নিরাপত্তা। রাষ্ট্রের কাজ হচ্ছে নাগরিকের জীবন, সম্পদ এবং সম্মানের নিরাপত্তা নিশ্চিত করা। আর রাষ্ট্র কখনো কখনো চাপিয়ে দেয় কিছু কিছু, সেই চাপিয়ে দেওয়া বিষয়টা যদি রাষ্ট্র না চাপায়, আর ব্যক্তিরা সবাই নিজেরা নিজেদের আনন্দের সাথে, তৃপ্তি এবং তুষ্টির সাথে ইসলাম মান্য করতে চায়, রাষ্ট্র বাধা দেবে কোথায়? এবং তখন তো সমাজ এবং রাষ্ট্র এমনিতেই ইসলামী হবে। এই কথাটা বোধহয় নানাভাবে বিশ্লেষণে আসা দরকার। সেটা আমাদের বিশ্লেষণ নেই। এটা হলো একটি দিক, থিওরিটিক। প্র্যাকটিক্যাল হলো সংখ্যাতাত্ত্বিক একটা বিষয়। এই যে বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল নিজেদেরকে ইসলামী রাজনৈতিক দল বলে, তাদের সবার মিলিত নিশ্চিত ভোট সংখ্যা কত? এখন পর্যন্ত সংখ্যা আমাদেরকে বলছে সেটা তো খুবই পোর, সেটা তো খুবই ছোট। তাহলে সেটা দিয়ে তারা নিজেরা সবাই যদি একসাথে হয়, ইসলামপন্থী যারা নিজেদেরকে দাবি করে, তারা সবাই হলে কত পার্সেন্ট হয়? আমরা যদি খুব সুনির্দিষ্টভাবে সংখ্যা বলি, আওয়ামী লীগের 30 থেকে 35%, বিএনপিরও কাছাকাছি 30 থেকে 35%, জাতীয় পার্টির 5-6%। তাহলে 70-76% তো এই তিনটি দলের। আর এখন জামাত ইসলামী সহ অন্য সবগুলো দল যদি বলি, তাহলে সেগুলো 25% হয়। 25% দিয়ে তো রাষ্ট্র চালানো যায় না। তাহলে রাষ্ট্র চালাতে হলে তার নিজেদের 50-এর বেশি হওয়া দরকার, নিশ্চিতভাবে সেই বেশি হওয়া দরকার, সেটা তাদের নাই। তাহলে কেন নাই? কারণ এই সমাজে, এই রাষ্ট্রে যারা বাস করে, তারা এই ইসলামপন্থী দলগুলোর ধারণা অনুযায়ী ইসলামী শরিয়া অথবা ইসলামী রাষ্ট্র চায় না। তারা যদি চাইতো তাহলে তাদেরকে ভোট দিত। তাদের ভোট দেয় না মানে হচ্ছে তাদেরকে চায় না। তাহলে এই ব্যক্তিদেরকে যদি আপনি কনভার্ট না করেন, আমি দেখেন, আপনি তো রাষ্ট্রীয় বিজ্ঞানী, আমরা এই কথাগুলো যৌক্তিক এবং অ্যাপ্লাইড পলিটিক্স এগুলাই বাস্তব সত্য। কিন্তু দেখেন, আমি ইউকে তে দেখি, আমি গত 14 বছর যাবত ইউকে তে আছি। আমি ইউকে তে আমরা জন লক থেকে শুরু করে তারপর থমাস হবসের যে থিওরি অনুসারে ওরা যখন রাষ্ট্র কায়েম করে, আস্তে আস্তে রাজতন্ত্র থেকে বেরিয়ে এসে যখন রাষ্ট্র কায়েম করে, এর ভিতর দিয়ে যা 100 বছর, অনেক বছর যাওয়ার পরে গত 50-60 বছর আপনি দেখবেন না কে ধর্মের পক্ষের, কে ধর্মের বিপক্ষের, কে খ্রিস্টান, কে ক্যাথলিক, কে মুসলিম, কে। দিস ইজ নট ইভেন কোয়েশ্চেন এট অল। ওই যে আপনি করছেন রাষ্ট্রের কাজ হচ্ছে মানুষের সম্মান, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, মানুষের এগুলো করা। এখন ইসলামপন্থীরা কত পার্সেন্ট ডাজন্ট ম্যাটার,
এই 10%ই কিন্তু আমাদের রাষ্ট্রে ইসলাম প্রশ্ন যে অমীমাংসিত এই কোয়েশ্চনটা থ্রো করছেন, কিন্তু ওনারা রাষ্ট্রে বলছেন যে ইসলাম প্রশ্নের মীমাংসা করাটা আমরা তাত্ত্বিকভাবে আপনার কাছ থেকে আমরা কিন্তু এই আলাপটা জরুরি। নাজমুল ভাই, আমরা বরং ওকে একটু শুনি, ও একটু আমাদেরকে শোনাচ্ছে, দেখে একটু একটু 1 মিনিট শুনি। জি, এই আপনার আপনার সন্তান বেবি কি ছেলে নামে, ওকে ওকে একটু পরিচিত করুন। ও একটু কথা বলতে চাচ্ছে। ও না, ও হ্যাঁ, কথা বাবা। বলবে না, ও তো আসে শুনতেছে আমার কথা। না 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 না, তোমাকে আমরা শুনতে পাচ্ছি। কি নাম তোমার? ও কথা বলতে পারে না, ও মাত্র 2 বছর হয়েছে। আচ্ছা, তো ঠিক আছে। আমার কাছে সংখ্যাটাকে আমরা নিব অবভিয়াসলি প্র্যাকটিক্যাল আলাপের জন্য, কিন্তু আমি যেটাকে মোর ইন্টারেস্টেড বা আপনাকে জানতে চাইবো সেটা হচ্ছে আমাদের রাষ্ট্রে কি ইসলাম প্রশ্নটাকে এমন জায়গায় আমরা পৌঁছাতে পারি কিনা, বা ধর্ম প্রশ্নকে, যে ইন 5 ইয়ার্স টাইম 10 ইয়ার্স টাইম ইসলাম প্রশ্নটা শুধু মানুষের ধর্মীয় চর্চার ক্ষেত্রে থাকবে, মানুষের আর পার্সোনাল স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের ক্ষেত্রে থাকবে। তার পাশাপাশি আমাদের সোসাইটিতে মানুষের জন্ম, মৃত্যু, বিয়ে সবকিছু তো শরিয়া সম্মতভাবেই হয়, এটা হইতে হবে। মানুষ যাতে তার ধর্মকর্মে বাধা দিবে না, রাষ্ট্র এটা নিশ্চিত করা হবে। এর ফলে বাকি কাজ যেটা হবে, ইসলামপন্থী একজন আলেমের নেতৃত্বে দল হোক, সেটা জামাত ইসলামী হোক অথবা জমিয়তে হোক, আওয়ামী লীগ হোক, যেই ক্ষমতায় আসে, আমার প্রশ্ন হচ্ছে আমার ভাত রুটির ব্যবস্থা হচ্ছে কিনা, আমার রোড গার্ডের উন্নয়ন হচ্ছে কিনা, আমার জবের নিশ্চয়তা হচ্ছে কিনা, আমার বেকারত্ব সমস্যা, আমার নারী নির্যাতন থেমে গিয়ে নারীদের সম্মান অর্জন হচ্ছে কিনা। মানে এই যে প্র্যাকটিক্যাল মানুষের জীবনের চাওয়া পাওয়া গুলোই রাজনীতির কেন্দ্রবিন্দু হবে। এখন তো আমরা রাষ্ট্র প্রপার ইসলামী না বলে ইসলামপন্থীরা একটা এজিটেট করেন, তারপর সেকুলাররা মনে করেন রাষ্ট্র প্রপার সেকুলার না, এই কারণে আবার অনেক কিছু চাপায় দেন, নিপীড়ন করতেছেন। এই জায়গা থেকে আমরা যাতে তাত্ত্বিকভাবে অন্তত আগায় যেতে পারি আর কি, এই কারণে বলছি সংখ্যার আলাপটা আলটিমেটলি আমাদেরকে ডেস্টিনেশনে পৌঁছাবে না, মীমাংসায় পৌঁছাবে না। অ্যাজ লং অ্যাজ ওই যে বলছি ইউরোপে যেরকম ওরা একটা বোঝাপড়া ভিতর দিয়ে এই প্রশ্নগুলোকে মীমাংসা করে ফেলছে, আমাদের এই জায়গাগুলোতে আসতে হবে। এই জায়গা থেকে যদি আপনি বলেন যে আমাদের এখানে, এবং ভাই যেটা বললেন আর কি, যে ইসলামপন্থী রাজনীতির আলটিমেটলি এই কারণে বারবার চাইতেছি আর কি, যে ইসলামপন্থী রাজনীতির যে গন্তব্যটা, যে রাষ্ট্রীয় মূলনীতির কারণে ওনারা মনে করছেন এই রাষ্ট্রটা ইসলামী না, অথচ কোন কোন আলেমের বক্তব্য আছে এটা মানছেন না ওনারা। যেমন আব্দুল্লাহ জাহাঙ্গীর, উনি বলছেন যে রাষ্ট্রে অনেক ভুল ত্রুটি আছে, অনেক ইসলাম বিরোধী কিছু ইসলাম বিরোধী আইন থাকা সত্ত্বেও বাংলাদেশ বা মেজরিটি মুসলিম কান্ট্রি গুলোকে উনি ইসলামী রাষ্ট্র বলেন আর কি, কথা বুঝছেন? এখন এই যে মূলনীতি প্রশ্ন, রাষ্ট্রের সেকুলারিজম মূলনীতি, ন্যাশনালিজম বা সমাজতন্ত্রের মূলনীতি থাকার কারণে কি রাষ্ট্রটা ইসলামী না? এটাই কি রাষ্ট্র চিন্তার জায়গা থেকে কি এরকম কোনো কংক্রিট কোনো কথা আছে? না না না, ওই রাষ্ট্র চিন্তা এক্ষেত্রে খুব সুনির্দিষ্ট করে কথা বলছে না, বরং রাষ্ট্রচিন্তা ওই আবারও ওই বেসিক কথা, যে যদি সমাজের যারা সদস্য, রাষ্ট্রের যারা সদস্য, তারা যদি সবাই নিশ্চিন্ত জীবনযাপন করার সুযোগ পায়, তখন অনেক কিছুই রাষ্ট্রের চাপে দেওয়া দরকার হবে। আর যারা সুনির্দিষ্টভাবে ইসলামী রাষ্ট্র এই লেবেল দিতে চান, মানে এই নাম দিতে চান, এটা বরং জটিলতা তৈরি করছে। এই জটিলতা তৈরি না করে তারা যদি বরং বৃহত্তর মানুষের ভালো মন্দ নিশ্চিত করার জন্য বেশি মনোযোগী হন, তখন যারা ইসলামী রাষ্ট্রের কথা বলছেন তাদেরকে এই সাধারণ মানুষ ক্ষমতায় নিয়ে যাবে। তাহলে তারা যদি ক্ষমতায় যেতে পারেন, তাহলে তো তাদের আর ক্ষমতার দাবি করা দরকার হবে। তাহলে বোধহয় সমীকরণটা ওখানেই দাঁড়াচ্ছে যে সাধারণ মানুষের কল্যাণ চিন্তায় যদি ইসলামপন্থী রাজনৈতিক নেতাকর্মীরা বেশি মনোযোগী হন, তাহলে তারা ক্ষমতার কাছাকাছি বেশি সহজে যেতে পারবেন, প্রতিবন্ধকতা তাদের জন্য কমে যাবে। আর এখন তারা যে পদ্ধতিতে যেতে চাচ্ছেন ক্ষমতায়, সেটা তাদের জন্য অনেকটা স্বয়ংক্রিয়ভাবে বেশি প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আমাদের অনেকটা আলাপ করছি, হয়তো আর অল্প কিছুক্ষণ আপনি যদি ইরানের যে এক্সপেরিয়েন্স, আপনি তো এই বিষয়ে এক্সপার্ট, ইরানের উলামারা তো আর আলাদা করে ধর্মীয় দল করতে হচ্ছে না।
সৌদি ইরানের যেটা আমরা ইতিমধ্যে জেনেছি, আমি আসলে নিজেকে এক্সপার্ট বলার মতো অবস্থানে আছি বলে মনে করি না, কারণ আমি নিজে ইরানে যেহেতু যাইনি, নিজে ইরানকে পর্যবেক্ষণ করিনি। আমি যা লিখেছি সেটা ওদের কিছু লিটারেচারের সূত্রে, তথ্য উপাত্তের সূত্রে, যা কিছু প্রকাশ্যে আছে আর কিছু ওদের লিখিত মানে সংবিধানে আছে এবং আর কিছু ডকুমেন্ট আছে, সেটা সূত্রে আমি ইরানের বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থাটা কেমন সেটা আমি ব্যাখ্যা করেছি। সেটার ওই ব্যবস্থার মধ্যে সাধারণ আধুনিক রাজনৈতিক ব্যবস্থার কি কি উপাদান সেখানে আছে, এর বাইরে তারা কোন কোন উপাদান বা কাঠামো দিয়ে কাজ করছে সেটা আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি। সেটা দিয়ে হয়তো লোকেরা ইরানকে মোটামুটি ভাবে বুঝবে। কিন্তু বাস্তবে ইরানে আলেমদের রাষ্ট্রীয় কাঠামোতে পরিকল্পিতভাবে অংশীদার বানাবার ব্যবস্থা করেছে, যেটাকে তারা বেলায়েতি ফকি থিওরি দিয়েছে। সেখানে প্রথমটি তারা বলছে যে রাষ্ট্রের যিনি প্রধান ব্যক্তি বা জাতির যিনি নেতা হবেন তিনি একজন ফকি হবেন, একজন ফকি ছাড়া তার রাষ্ট্রের তিনি নেতা হবেন, এটা তারা করছেন। এটা ইমাম খোমেনির থিওরির অংশ, যেটা তার একটি বই আছে বেলায়েতে ফকি, ওই বইতে তিনি এই ধারণাটা খুব সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা করছেন এবং সেটারই ধারাবাহিকতা ইমাম খোমেনি প্রথমে, এখন ইমাম খামেনি, তারা দুইজনই ফকি। এটা হলো একটি। আরেকটি হলো তারা এখন সাধারণ রাজনৈতিক ব্যবস্থার কি কি বৈশিষ্ট্য তাদের আছে, তাদের সবগুলি আছে। তাদের আইনসভা আছে, যেটাকে মজলিসে শুরা বলা হয়, তাদের বিচার বিভাগ আছে, তাদের এক্সিকিউটিভ আছে, প্রেসিডেন্সিয়াল এক্সিকিউটিভ, প্রেসিডেন্টের নেতৃত্বে তাদের একটি সরকার, এটা তারা আছে। এই তিনটি সাধারণ রাজনৈতিক ব্যবস্থার বাইরে তাদের রাজনৈতিক চারটি অথরিটি আছে। এই তিনটির বাইরে চারটি অথরিটি, একটি হলো লিডার অফ দি নেশন, প্রেসিডেন্টের উপরে এবং পুরো জাতির তিনি নেতা, লিডার অফ দি নেশন। তার বাইরে তাদের আছে নেশনস এক্সিজেন্সি কাউন্সিল বা জাতির জরুরি পরিষদ। এই জরুরি পরিষদের কিছু কাজ আছে, এটা সব সময় কাজ করে না, এটা আসলে নেতা নির্ধারণের জন্য বা সমস্যা তৈরি হলে, এটা বিশেষ জরুরি সমস্যা হলে এই ব্যবস্থাটি কাজ করে। এর বাইরে তাদের নিয়মিত দুইটি অথরিটি আছে, একটা হচ্ছে বিশেষজ্ঞ পরিষদ। এই বিশেষজ্ঞ পরিষদের যারা সদস্য তারা সারা দেশ থেকে আলেমদের মধ্য থেকে নির্বাচিত হন, এলাকা ভিত্তিক স্থানীয়ভাবে সারা দেশের আলেমদের। এটি এই বিশেষজ্ঞ মানে হচ্ছে ইসলামী জ্ঞানী বিশেষজ্ঞ, সুতরাং আলেমদেরকে এখানে বিশেষভাবে ইনক্লুড করা হলো। আরেকটি হলো তারা বলছেন গার্ডিয়ান কাউন্সিল বা অভিভাবক পরিষদ। এই অভিভাবক পরিষদের খুব নিয়মিত কাজ আছে। নিয়মিত কাজের একটা হলো তারা সবগুলো নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বী হবেন সেই প্রতিদ্বন্দ্বীর মধ্য থেকে তাদের বিবেচনায় সেরা 6 বা 8 জনকে প্রতি একটি পদে নির্বাচন করার জন্য অনুমোদন দেন, এটা তাদের। এটা একটা। আরেকটা হচ্ছে আইন প্রণয়ন বিষয়ক, মানে তাদের যে আইনসভা মজলিসে শুরা আছে, এই মজলিসে শুরা যে আইন বানাবে সেটা যদি সাধারণ আইন হয় তখন এই মজলিসে শুরার এই বিশেষজ্ঞ গার্ডিয়ান কাউন্সিল বা অভিভাবক পরিষদের 12 সদস্যের যে কোনো 7 সদস্য অনুমোদন দিলে সেটা পাস হয়। এই গার্ডিয়ান কাউন্সিলের কাঠামো বা স্ট্রাকচারটা খুব গুরুত্বপূর্ণ। এই গার্ডিয়ান কাউন্সিলে 6 জন সদস্য হচ্ছেন যারা ইসলামী আইনে বিশেষজ্ঞ, ফকি, আমরা বলি ফকি, ফকি সদস্য। আর 6 জন হচ্ছেন সাধারণ আইনে বিশেষজ্ঞ। সাধারণ আইনে বিশেষজ্ঞ 6 জন আর ইসলামী আইনে বিশেষজ্ঞ 6 জন। এই 12 সদস্যের গার্ডিয়ান কাউন্সিল স্থায়ীভাবে নিয়মিতভাবে জাতির জন্য দায়িত্ব পালন করে এবং সেই দায়িত্বটা খুবই তাৎপর্যপূর্ণ। একটা হলো নির্বাচন বিষয়ক, সবগুলো নির্বাচনে তাদের অংশগ্রহণ আছে। অংশগ্রহণ মানে প্রার্থী বাছাইয়ে তারা একটা অংশ নেন। প্রার্থীদের মধ্যে ধরা যাক প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে, সেই প্রেসিডেন্ট নির্বাচনে 100 জন মনোনয়ন চাইতে পারে, প্রার্থী হতে পারে, কিন্তু 100 জনকে তারা প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেবেন না। তারা অনুমতি দেবেন 6 থেকে 8 জন। ওই 100 জনের মধ্যে যে 6 বা 8 জনকে তারা সেরা যোগ্যতা সম্পন্ন মনে করবেন তাদেরকে অনুমতি দিবেন, বাকিদেরকে বলবেন যে তারা আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। আর আরেকটি, এটা তারা আইনসভা নির্বাচনের ক্ষেত্রেও করে। আর তাদের নিয়মিত কাজটা হলো আইনসভার যে আইন তৈরি হবে সে আইনগুলোকে যাচাই বাছাই করা তাদের কাজ। অভিভাবক হিসেবে তারা কাজ করছেন। তাহলে আমি আসলে পুরোটা বললাম না, সংক্ষিপ্ত করার জন্য। তার মোট কথাটা দাঁড়ালো যে রাষ্ট্রীয় কাঠামোতে আলেমদের গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ মূল্য অংশগ্রহণের তারা ব্যবস্থা করছেন। সংক্ষেপে এইটুকু
বোধহয় আমি বললাম। আরো বলার সুযোগ আছে, আরো দীর্ঘ কথা বলার সুযোগ আছে, কিন্তু আমাদের বোধহয় ঠিক আছে, শোনার সময়টা কমে গেছে। অনেক শুক্রিয়া। দেখেন, তার মানে এই একটা জিনিস ইন্টারেস্টিং, ইরানের উদাহরণটা এই জন্য আনলাম, ইরানে গণতান্ত্রিক মডার্ন স্টেটকেই ওনারা ঐতিহ্যবাহী, ওনাদের তো ইমামতের কনসেপ্ট তো আমাদের নাই, সুন্নি ওয়ার্ল্ডে নাই। যার কারণে দেখেন ইরান যত সহজে এটাকে অ্যাকোমোডেট করতে পারছে, এটা কিন্তু সুন্নি ওয়ার্ল্ডে হয়নি। এইটা একটা সুন্নি ওয়ার্ল্ডের জন্য গুরুত্বপূর্ণ তাত্ত্বিক কাজ, যেটা আমাদের এখনো মানে শুরু হয়নি আর কি বলা যায়। কিন্তু আপনি যেটা বললেন, এটা তো একটা সাংবিধানিক কাঠামো। এইটাই আমাদের জরুরি ইন্টারভেনশন। রাষ্ট্রচিন্তক, আপনাদের মতো স্কলার যারা আছেন, কিভাবে ট্রেডিশনাল আলেম ওলামাদেরকে রাষ্ট্রীয় কাঠামোতে অ্যাকোমোডেট করার ভিতর দিয়ে একটা মুসলিম অধ্যুষিত জনগোষ্ঠীর নতুন রাজনীতি, নতুন রাষ্ট্র বিনির্মাণ হবে, যেখানে সমাজ অন্তত ধর্মীয় লাইনে ইন্টিগ্রেটেড হবে না, মানে ডিসইউনাইটেড হবে না, অথবা বিভাজিত হবে না। এরকম একটা চিন্তা আমরা সামনে আরো আলাপ করব, এটা অগ্রসর হতে চাই। তো সগীর ভাই কি আর কিছু বলবেন, না আমরা আজকে এখানে শেষ করবো আর কি? হ্যাঁ, জি, কিছু বলার ছিল। সেটা হচ্ছে যে স্যার তো খুব সুন্দর করে বলেছেন। একটা বিষয় সেটা হচ্ছে যে এই যে সৌদি আরব রাষ্ট্র আছে, সেখানে এই রাষ্ট্রটা কিন্তু শরিয়া আইনে পরিচালিত হয়। ফলে এখানে আলাদা করে রাষ্ট্র, ওলামা ইকরামের আলাদা করে মানে রাজনৈতিক দল গঠন করার প্রয়োজন পড়ে না। অন্যদিকে বাংলাদেশ বা পাকিস্তানের মধ্যে দেখেন, সেখানে দেখা যাচ্ছে যে ওলামা ইকরামরা আলাদা করে রাজনীতিতে আসার এবং শরিয়া কায়েমের যে প্রচেষ্টাটা, এটা হচ্ছে যে রাষ্ট্রের কিছু বিষয় আছে যেগুলোর প্রতিক্রিয়া স্বরূপে। অর্থাৎ এখানে মানে আমাদের স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামী ফাউন্ডেশন করেছেন, এগুলো ঠিক আছে। তার সত্ত্বে কিন্তু একটা বিষয় ছিল যে ওলামা ইকরাম এবং বিভিন্ন ধর্মীয় সিম্বল গুলো তুলে দেওয়া, এই ধরনের বিভিন্ন কার্যক্রম চলছিল। তার প্রতিক্রিয়া স্বরূপ ওলামা ইকরাম আলাদা করে রাষ্ট্রটাকে সংশোধন করার জন্য বা আলাদা করে ক্ষমতায় গিয়ে রাষ্ট্রটাকে ইসলামীকরণ করবে, সেই চিন্তা থেকে কিন্তু ইসলামী দলগুলোর উৎপত্তি। যদি এরকম হয়তো যে রাষ্ট্রটাই ইসলামী, এখানে সবকিছুই ওলামা ইকরামের অনুকূলে, তাহলে আলাদা করে ওলামা ইকরামদেরকে রাজনীতি করা বা রাষ্ট্রের সাথে চ্যালেঞ্জে যাওয়া, এটা খুব বেশি প্রয়োজন হতো না। ইরানের মধ্যে যেটার প্রয়োজন হচ্ছে না, এবং সেটা সৌদি আরবের মধ্যে প্রয়োজন নেই, কারণ সৌদি আরবের মধ্যে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত আছে এবং ইসলামী আইনগুলো, শরিয়ার নিয়মগুলো চালু আছে। ফলে ওলামা ইকরাম সেখানে আলাদা করে দল গঠন করে বা সে সুযোগ অবশ্য নাই, কিন্তু শরিয়া কায়েমের জন্য আলাদা কোনো আওয়াজ সেখানে তুলতে হচ্ছে না। থ্যাংক ইউ সগীর ভাই, থ্যাংক ইউ। সৌদির উদাহরণটা আনার ফলে ভালোই হলো। সৌদির উদাহরণটা আনার ফলে আমরা হয়তো অন্য সেশনে আরো কথা বলবো। সৌদির কাঠামো কিন্তু ইরানের কাঠামোর মতো গণতান্ত্রিক না। ইরানে কিন্তু না, এই রাজতান্ত্রিক এবং গণতান্ত্রিক কাঠামোর আকাশ পাতাল ব্যবধান, বুঝছেন? আইনত শরিয়ার, জি নাজমুল ভাই, এখানে বিষয়টা হচ্ছে যে সৌদি আরবের মধ্যেও কিন্তু যে ডিগ্রি গুলো জারি হয় রাষ্ট্রীয়ভাবে, সেগুলো শরিয়া সম্মত কিনা তাও কিন্তু যাচাই করার জন্য সেখানে কাঠামো আছে, বা যে মজলিস শোরা আছে, মজলিস শোরার মধ্যে একটা বিশাল একটা অংশ হচ্ছে যে ওলামা ইকরাম। রাষ্ট্রীয় যে মজলিস শোরা আছে সৌদি আরব সরকারের, সেখানে বিশাল একটা অংশ ওলামা ইকরাম এবং গ্রান্ড মুফতি আছেন সেখানে। আর আমাদের পাকিস্তান যে রাষ্ট্রটা আছে, পাকিস্তান কিন্তু শরিয়া আইনগুলো কিন্তু আইনতভাবে স্বীকৃত আছে, কিন্তু পরবর্তী যে আইনগুলো সংসদ পাশ করে, সেই আইনগুলো শরিয়া সম্মতি কিনা সেই বিষয়ে কিন্তু কোনো অথরিটি নেই সেখানে। কোথায়? পাকিস্তানে। ফলে কি হয়েছে, প্রত্যেকটা আইন ইসলামী শরিয়া সম্মতি কিনা তা চ্যালেঞ্জ করার জন্য ইসলামী দলগুলোকে আলাদা করে পার্টি গঠন করতে হচ্ছে।
কারণ সেখানে রাষ্ট্রীয়ভাবে শরিয়া আইনগুলো আইনগতভাবে স্বীকৃত, তবে অন্যান্য আইন যেগুলো মানে সংসদ পাশ করে সেই আইনগুলো শরিয়া সম্মত কিনা সেটা যাচাইয়ের জন্য আরেকটা কোনো রাষ্ট্রীয় কাঠামো বা ওলামায়ে কেরাম এই ধরনের যাচাই করার কোনো সুযোগ নেই। ফলে কি হয়েছে, সেটাকে চ্যালেঞ্জ করার জন্য ওলামায়ে কেরামকে আলাদা করে রাজনীতি করতে হচ্ছে এখন। আর আমাদের বাংলাদেশে কি জন্য হচ্ছে, আমাদের বাংলাদেশে তো আইন শরিয়া আইনগুলো স্বীকৃতিও না। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের সেকুলারিজম যে মতবাদটা আছে, এই মতবাদটা কিন্তু কোনো বিপ্লবী মতবাদ না। এটা একটা নিরীহ একটা মতবাদ, সেটা হচ্ছে যে ধর্মকর্ম স্বাধীনতা বা এই ধরনের। কিন্তু আমাদের এখানে যারা সেকুলারিজমের ধারক, তারা কিন্তু এটাকে কেন্দ্র করে ইসলাম বিদ্বেষের চর্চা করেছে। ফলে কি হয়েছে, তার প্রতিক্রিয়া স্বরূপ এখানে ইসলামী দলগুলোর আবির্ভাব হয়েছে। তাদেরকে পরাজিত করার জন্য ধর্মনিরপেক্ষতাবাদী, উগ্র ধর্মনিরপেক্ষতাবাদী, আমি এদেরকে উগ্র সেকুলার, এদেরকে মোকাবেলা করার জন্য ইসলামপন্থী দলগুলো আলাদা করে রাজনীতি এসেছে বা আসতে বাধ্য হয়েছে। জি নাজমুল ভাই, মোটামুটি আমাদের আলোচনা সামারি চলে আসছে। থ্যাংক ইউ, আপনার কন্ট্রিবিউশন। আমরা অসুস্থ থেকেও সময় দিয়েছেন। আরেকটা বিষয় আপনাকে বলে রাখি এখানে, সেটা হচ্ছে আপনি ইরানের একটা শিয়া কনসেপ্ট আছে বললেন, তো মানে শিয়া না, ইমামতের কনসেপ্ট। কিন্তু কিন্তু আমাদের বলে গেলে চলবে না যে আমাদের সুন্নি ওয়ার্ল্ডে যেটা আছে সেটা হচ্ছে খেলাফতের কনসেপ্ট। এবং ইমামত এবং ইমাম মুসলিম বিশ্বের সবচেয়ে বড় দ্বন্দ্ব যেটা, সেটা হচ্ছে ইমামত অথবা খেলাফত। ইমামত হবে নাকি খেলাফত হবে। তো শিয়ারা মানতো 12 ইমাম, মানে 12 ইমামের পরে আর কোনো ইমাম আসবেন না, সুতরাং তারা এলোমেলো থাকবে। তো সেখানে এসে ইমাম খুমেনি এসে নতুন যেটা চিন্তা ভাবনা করলেন যে না, ইমাম মেহেদী আসার আগে শিয়াদের কোনো রাষ্ট্র হবে না, ওই চিন্তাধারা ঠিক না। এখানে আমরা বেলায়েতে ফকিহ, এটা অন্তর্বর্তীকালীন, অর্থাৎ আসা পর্যন্ত, ইমাম মেহেদী আসার আগ পর্যন্ত আমরা রাষ্ট্রীয়ভাবে বেলায়েতে ফকিহ দ্বারা শাসিত হতে পারি। কিন্তু আমাদের এরকম কোনো বিষয় দরকার ছিল না। আমাদের তো খেলাফতের নিজাম, এই খেলাফতের রাশিদার থেকে শুরু করে এই পর্যন্ত আছে। কিন্তু আমরা এখন ব্যাপার হচ্ছে যে সেটা আমরা চর্চা করছি না। ওনারা ইমামতটা তারা চর্চা করার সুযোগই ছিল না, কারণ তারা যেহেতু 12 ইমাম মানেন, 11 ইমামের পরে দ্বাদশ ইমামের জন্য তারা অপেক্ষা করছেন। তো তাদের তো মাঝখানটা আর কোনো কিছু অনুসরণ করার সুযোগ ছিল না। পরবর্তীতে তারা কি করছে, এটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে বেলায়েতে ফকিহটা চালু করেছেন। কিন্তু আমাদের তো অলরেডি খেলাফতের কনসেপ্টটা আছে এবং যে কোনো সময় আমরা চাইলে খেলাফতের ব্যবস্থা কায়েম করতে পারি। বুঝছি, ঠিক আছে। আপনার আজকে কন্ট্রিবিউশন আজকে আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ আপনাদের দুজনকেই। ডক্টর তারেক ভাই, আপনাকে অনেক শুকরিয়া। আপনি বাংলাদেশ অনেক হয়ে গেছে। সগীর ভাই অসুস্থ, সময় দিয়েছেন। স্যারের বইটা কি ইংরেজিতে নাকি না বাংলায়? রাজনীতি আলেম সমাজের প্রভাব, এটা এখন বিশ্ব কল্যাণ পাবলিকেশনস। অবশ্য ওদের কাছে রাখা যাবে না। না, এই বইটা আমার সংগ্রহে আছে, এই বইটা তো আমার সংগ্রহে আছে। এই লেখক, এটার লেখক যে আপনি, আমি এখন বুঝতে পারলাম। হ্যাঁ, তাহলে আচ্ছা, আপনাদের দুজনের ফোন নাম্বারটা আমি একটু নিয়ে রাখি। এই ভাই আপনার নাম্বার এক সময় ছিল, ঠিক আছে, আমি দিয়ে দিব আপনাকে, সগীর ভাইটা দিয়ে দিব। আমরা ভিডিও শেষ করছি যেহেতু রেকর্ডিং হচ্ছে, সো আমরা গ্রুপ চ্যাটে নাম্বার শেয়ার করে নেব। তো আমরা থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক শুকরিয়া। আরো কথা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।